প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি এডুকেশন টাইমসের বিশেষ আয়োজন এডুকেরের শুরুতে। আজকে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় টার্গেট, এসওপি, ভিন্নতা ও এমিল গাইড। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মোহাম্মদ মহসিন আলী, পিএইচডি, পোস্ট ডক্টর রিসার্চ ফেলো, রোজওয়েল পার্ক কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, যুক্তরাষ্ট্র। তো মোহাম্মদ মহসিন আলী ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন টাইমসের এই আয়োজনে। থ্যাংক ইউ মাহিদি। থ্যাংক ইউ তোমার টিমের যে আছে সবাইকে, অ্যান্ড আজকে যারা আমাদেরকে শুনছে সবাইকে ধন্যবাদ। তোমাদের তো এখানে রাত, আমার এখানে দিন, তো যে যেখান থেকে সবাইকে কি শুভেচ্ছা আর কি। তো ভাই, আমরা সর্বপ্রথম যে কোশ্চেনটা দিয়ে আমাদের আলোচনা আজকে শুরু করব, একজন শিক্ষার্থী কিভাবে বুঝবেন তার জন্য যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়টি পারফেক্ট হবে এবং সে কোন ধরনের বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবে এবং কতটি বিশ্ববিদ্যালয়কে সে টার্গেট হিসেবে নিতে পারে তার জন্য? হ্যাঁ, আমার মনে হয় যে এটা খুবই দরকারি কোশ্চেন, কিন্তু এট দ্য সেম টাইম এটার কোনো অ্যাকচুয়াল কোনো মেজারমেন্ট নাই। হ্যাঁ, আমি কথাই অ্যাপ্লাই করব, কারণ যদি ইউএস এর কথাই চিন্তা করি তাহলে এখানে পিএইচডি প্রোগ্রাম অফার করে এরকম ইউনিভার্সিটির সংখ্যা আছে 500। তো এই পুরা রেঞ্জের মধ্যে প্রথম কোশ্চেনটা হলো যে আদৌ কি আমার মতন স্টুডেন্টকে পিএইচডির জন্য নিবে কিনা, এটা হলো নাম্বার কোশ্চেন। এন্ড দেন আমাকে যদি নেয় তাহলে কোন ইউনিভার্সিটি নিবে বা কোথায় আমার জন্য ভালো হবে, কোন কোন জায়গায় অ্যাপ্লাই করব, কোন জায়গায় খরচ কম, কোন জায়গায় বেশি। তো এই কোশ্চেনগুলো সব সময় থাকে, বাট এট দ্য সেম টাইম এটার কোনো পাবলিক ওইরকম কোনো ইনফরমেশন নাই। কোনো রুব্রিক কার্ড নাই যে আমি এখানে অ্যাপ্লাই করব কি এখানে অ্যাপ্লাই করব। ইটস লাইক যে অ্যাপ্লাই করো। আর ওভারঅল এমনি বলে দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই র্যাঙ্কিং থেকে এই র্যাঙ্কিং এ অ্যাপ্লাই করার। আবার অনেকের ক্ষেত্রে অনেক কিছু মিসকনসেপশনও থাকে, যেমন আমাদের যেমন ইউএস নিউজ থেকে শুরু করে বেশ কিছু র্যাঙ্কিং এর যে সাইট আছে ওগুলাতে লেখা থাকে অ্যাকসেপ্টেন্স রেট। এটা অ্যাকসেপ্টেন্স রেট বেশি, এটা অ্যাকসেপ্টেন্স রেট কম। বাট এখানেও প্রবলেমেটিক এই জন্য যে ওই অ্যাকসেপ্টেন্স রেটটা দেখা হয় সাধারণত আন্ডারগ্রেডের ক্ষেত্রে, নট গ্রাজুয়েট স্কুল। পিএইচডির ক্ষেত্রে পাবলিক কোথাও আসলে ওই ইনফরমেশনগুলো নাই। হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটি দেওয়া থাকে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির প্রোগ্রামে এবং এডমিশনের ক্ষেত্রে দেওয়া থাকে না, বরং সেটা দেওয়া থাকে যে পিএইচডি করতে কত বছর লাগে অন অ্যান অ্যাভারেজ। দেখা গেল যে কোনো প্রোগ্রামে পিএইচডি শেষ হতে 6 বছর লাগে এভারেজ, কথা হচ্ছে 5.5 বছর লাগে, এরকম ইনফরমেশন দেওয়া থাকে। বাট অ্যাকচুয়াল কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করছিল এবং কোন কোন দেশ থেকে অ্যাপ্লাই করছে, ইন্টারন্যাশনাল কতজন, এই ইনফরমেশনগুলো সাধারণত দেওয়া থাকে না। তো অনেকে কনফিউজ হয়ে যায়, কারণ আবার কিছু কিছু ইউনিভার্সিটি থাকে যেগুলো হচ্ছে যে আন্ডারগ্রেড ফোকাস, তাদের মেইন ফোকাসটা হলো আন্ডারগ্রেডের জন্য হয়তো খুবই ভালো, কিন্তু ইউনিভার্সিটির জন্য ওই রকমটা না। আমি যদি ইয়ার ক্ষেত্রে বলি, বাংলাদেশের ক্ষেত্রে যেমন দেখা যায় ঢাকা কলেজ। এখন ঢাকা কলেজের আমি যদি অনার্স কম্পেয়ার করি এবং এখানকার যে কলেজ ইন্টারমিডিয়েট কম্পেয়ার করি, দুটা কিন্তু এক না। মানে কলেজের প্রেস্টিজ যদি আমি চিন্তা করি অনেক হাই অনার্স থেকে। তো ইউএসএরও এরকম কিছু ইউনিভার্সিটি আছে, দেখা যায় যে অনার্সের প্রেস্টিজ খুব হাই, বাট পিএইচডির ক্ষেত্রে হয়তো বা অতটা না। আবার কিছু কিছু ক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে খুব কম্পিটিটিভ, কিন্তু ওদের কোনো আন্ডারগ্রেড প্রোগ্রামেই নেই। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমাদের ফিল্ডে অনেক সময় দেখা যায় যে আমি আইসিডিআরবিতে রিসার্চ করব বা থিসিস করব, খুবই কম্পিটিটিভ, কিন্তু ওদের কোনো আন্ডারগ্রেডেড কোনো প্রোগ্রাম নাই। তো এরকম কিছু ইনস্টিটিউট থাকে। তো সবকিছু মিলে এটা খুব একটা কমপ্লিকেটেড একটা ব্যাপার। বাট যেটা দেখতে হবে, এটার একমাত্র উপায় হলো যে যে ফিল্ডের, মূলত আগে ফিল্ডটাকে বোঝা। আমি যদি বায়োলজিক্যাল ফিল্ডে হই তাহলে এই ফিল্ডের ওভারঅল কোন কোন ইনস্টিটিউট গুলো বড় ভালো একটু গুগল করা, বা যারা যারা পড়তেছে, তাহলে মানে এটা একদিনে বা 1 মিনিটে এই অ্যান্সারটা পাওয়া সম্ভব না। মানে একটু ইনভেস্ট করতে হবে, একটু টাইম দিতে হবে, একটা অ্যাসাইনমেন্টের মতো। যে আমি গুগল করে করে দেখলাম, অমুক জায়গায় দেখলাম, দেন হচ্ছে নিজের মতো করে একটা লিস্ট বানাইতে হবে। তো এই জন্য অ্যাপ্লিকেশনের জন্য ইউনিভার্সিটি চুজ মিনিমাম 3 মান্থস টাইম তো লেগে যায়।
আমি যদি ভালোভাবে একটু থ্রোলি করতে চাই, কারণ আমাকে দেখতে হবে আমি যখন 20-30টা ইউনিভার্সিটি নিয়ে মানে ওদের বেসিক ইনফরমেশন গুলা নিব, দেন আমার জন্য চুজ করা একটু সহজ হয়, যে আমি বুঝতে পারবো যে আমার ক্ষেত্রে সে কেউ যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়, কিছু কিছু ইউনিভার্সিটি আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই খুবই ভালো, বাট ওদের বায়োলজিক্যাল সাইডটা ওইরকম না। আমাদের দেশে আছে, যেমন আমরা যদি বুয়েট কথা যদি বলি বা যে কোনো ইঞ্জিনিয়ারিং, সেখানে কি বায়োলজিক্যাল প্রোগ্রাম ওরকম স্ট্রং বা আদৌ কি আছে? নাই। তো এখানে এরকম আছে, কিছু প্রোগ্রাম হচ্ছে ইউনিভার্সিটি হলো ইঞ্জিনিয়ারিং ফোকাসড, কিছু ইউনিভার্সিটি হলো বায়োলজিক্যাল সায়েন্স ফোকাসড, আবার কিছু আছে ওভারঅল সবকিছু। ওইখানে সব ডিপার্টমেন্টে ইকুয়ালি প্রায়োরিটিস দেওয়া হয়। তো এই 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 প্যাটার্নগুলো বুঝতে হবে যে কোনটা স্পেশালাইজড ইউনিভার্সিটি আর কোনটা হচ্ছে ওভারঅল ইউনিভার্সিটি। বাংলাদেশে যেমন ওভারঅল ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং, রাজশাহী এরকম আছে, আবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে, আবার এগ্রি, হ্যাঁ, বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি আছে। তো ইউএস এর ক্ষেত্রেও এরকম স্পেশালাইজ ইউনিভার্সিটি আছে। তো নর্মাল র্যাঙ্কিং এ শুধুমাত্র যে ইউনিভার্সিটিগুলো ওভারঅল ভালো, এই ইউনিভার্সিটিগুলো রেটিং এ আগায় থাকে, কারণ এদের আন্ডারগ্রেড প্রোগ্রামটা ভালো। যেগুলো স্পেশালাইজ লাইক ইঞ্জিনিয়ারিং ফোকাসড বা মেডিকেল ফোকাসড, নর্মাল র্যাঙ্কিং এ সেটা সাধারণত খুব বেশি সামনের দিকে আসে না। তো ওই জন্য বললাম যে ফিল্ড সম্পর্কে ধারণা নিতে হবে ফার্স্ট। আমি যদি ইউনিভার্সিটিকে বুঝতে চাই যে আমি কোন ফিল্ডে পড়তে যাচ্ছি, আমি যদি এগ্রিকালচার নিয়ে পড়তে যাই, তাহলে ম্যাক্সিমাম সময় এগ্রিকালচার কারা ভালো হয়? যে স্টেটগুলা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট। ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক কিন্তু এগ্রিকালচারের উপর চলে না। সো ওইখানকার প্রোগ্রামের এগ্রিকালচার ফোকাস কিন্তু না। যেমন এখানকার ম্যাক্সিমাম এগ্রিকালচার হয় ইলিনয়, আইওয়া, এই জায়গাগুলোতে। ওইখানকার দেখা যায় যে এগ্রিকালচারটা খুবই ভালো, বাট এট দ্য সেম টাইম আমি যদি মেডিকেল ফিল্ডে যাই, তাহলে দেখা যাবে যে ক্যালিফোর্নিয়া খুব ভালো, নিউ ইয়র্ক খুব ভালো, কারণ সিটি লাইফের বড় বড় হসপিটাল গুলো আছে, মানুষজন ডক্টরের কাছে যায়। ঠিক বাংলাদেশে যেরকম ঢাকা মেডিকেল, ঢাকার ক্ষেত্রে সব মেডিকেল ফেসিলিটিস। তো এটা বাইরের দেশেও ব্যতিক্রম না। কাইন্ড অফ ডিপেন্ড করে যে আমি কোন ফিল্ড খুঁজতেছি, কোন ফিল্ডে যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে ধারণা থাকতে হবে। তাহলে ভাই আপনার জার্নিটা যদি আমরা শুনতে চাই, আপনি আন্ডারগ্রেডে কোন ফিল্ডে কাজ করছেন, কিংবা এখানে এমএস প্রোগ্রামে কোন ধরনের কাজ করছেন, এবং ইউএসএ যে কিভাবে বিশ্ববিদ্যালয়টা আপনার অনুযায়ী আপনি ঠিক করলেন। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এখন তো কিছুটা রিসার্চ পজিশন কিছুটা হলো বাংলাদেশে একটু হলো বাড়ছে। আমি যখন শুরু করি আমাদের ইউনিভার্সিটিও তুলনামূলক নিউ এবং ফেসিলিটিজও খুব একটা কমই ছিল। তো আমি আমার পরিস্থিতি অনুযায়ী আমি ল্যাব ওয়ার্কে খুব একটা ফোকাস করিনি, কারণ আমাদের ল্যাব ওয়ার্ক করার এরকম অপরচুনিটি ছিলই না। তো আমি যে সময়টা করছি, যে যেহেতু আমি ল্যাব ওয়ার্ক করতে পারতেছি না বা আমি পাবলিকেশন করতে পারবো না, তাহলে আমি কি করতে পারি? প্রথমত যেটা হচ্ছে রিভিউ পেপার বা রিভিউ করা। আমার ইভেন রিভিউ পেপারও করা হয় না, বাট আমি রিভিউ করতেছিলাম যে আমি কোন ফিল্ডে পড়তে যাব। কারণ পড়তে গেলে আমি আন্ডারগ্রেড যেমন পড়ছি, আন্ডারগ্রেড আগে কি থাকে আমার বায়োলজিক্যাল সায়েন্স, তাই না, যদি আমাদের ক্ষেত্রে বলি ইন্টারমিডিয়েটে। বাট অনার্স এসে দেখা যায় মাইক্রোবায়োলজি হয়ে গেল, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, সো মেনি ডোমেইন। পিএইচডির ক্ষেত্রে বা মাস্টার্সের ক্ষেত্রে তখন এটা আরো ফ্র্যাকচুনেট হয়ে যাবে। তো আমাকে বুঝতে হবে আমি কোন ডোমেইনে কাজ করতে চাই ওভারঅল। আমি কি ক্যান্সার বায়োলজি নিয়ে কাজ করতে চাই, আমি কি নিউরোসায়েন্স নিয়ে কাজ করতে চাই, বা আমি জিন রেগুলেশন এই টাইপের কিছু নিয়ে কাজ করতে চাই, মানে নানা ধরনের তো ফিল্ড আছে, বা ড্রাগ ডেভেলপমেন্ট। তো প্রথমে ওই ডোমেইনটাকে বোঝা, যে কোনো একটা ডোমেইনে একটু হলো বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। আমি কি বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করতে চাই, এরকম। আমি কি সবকিছুতে কিন্তু আমি এক্সপার্ট হতে পারবো না। আর সবকিছু নিয়ে চেঞ্জ করতে গেলে যেটা হয়, আমি অন্যান্য ক্যান্ডিডেট থেকে কি করব, পিছায় পড়বো। ইটস লাইক আমাদের এডমিশন টেস্টে যেটা হয়, যে একটা ক্যান্ডিডেট কিন্তু একই সাথে বুয়েট এবং মেডিকেল কোচিং করে না। কেন করে না? কারণ টেকনিক্যালি এটা পসিবল না। এটা দুই দিকে কভার করা বা দুইটার দরকারও নেই। ফার্স্ট আই হ্যাভ টু ডিসাইড যে আমি কোনটা করব। তো এক্ষেত্রে আমি মূলত রিভিউ একটু করি যে আমার জন্য কোন ফিল্ডটা ফিট হয়।
আমি নিউরো সায়েন্সে ওই সময় খুব ইন্টারেস্ট ছিল, তো আমি নিউরো সায়েন্স নিয়ে এবং বায়োলজিক্যাল ফিল্ডে তোমরা যারা আছো তাদের লং নন কোডিং আরএনএ, নন কোডিং যে জিন, এটার রোল কি, এ ধরনের একটা আমি রিভিউ টাইপের কাজ করি আর কি, ইনস্টেড অফ থিসিস। আর দ্বিতীয়ত হলো যে যেহেতু আমি রিসার্চ করতে পারতেছি না এবং আমার সিজিপিওটা অনেক লো ছিল, তো এটা কাভার আমি কিভাবে করতে পারি, কিছুটা হলো বেটার করতে পারি, তার জন্য আমি এই সময়টা দিয়েছিলাম মূলত জিআরইর ক্ষেত্রে। এবং ওই সময় জিআরইটা ম্যান্ডাটরি ছিল, যদিও এখন মোস্ট অফ দ্য প্রোগ্রামে জিআরই নাই, বা থাকলেও সেটা অপশনাল। তো এখন হয়তো বা রিসার্চটাকে বেশি ফোকাস করা হচ্ছে, রিসার্চ এক্সপিরিয়েন্সটাকেই। বাট স্টিল কেউ যদি জিআরই দেয়, এটা এটা ভালো, কারণ জিআরই দিলে তার ইংলিশ মানে স্কিলটা আসলে বেটার হয়, বা তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি বলবো না যেটা দিয়ে পড়ে থাকতে, বাট কারো যদি সিজিপিএ খারাপ থাকে, তার রিসার্চের অপরচুনিটি নেই, স্টিল ইটস অ্যান অপশন। আর যাদের কাছে রিসার্চের একটু অপরচুনিটিজ আছে, ইটস বেটার টু ফোকাস মোর অন রিসার্চ এক্সপিরিয়েন্স। তো ভাই আপনি তো পরে নিউরোসায়েন্স থেকে পরে ক্যান্সার হ্যাঁ, রিসার্চের তো দিকে কোশ্চেনটা করেছেন। ওই জায়গাটা হলো যে আমি দেন প্রথম বছর বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করি, 7-8টা ইউনিভার্সিটির মতন র্যান্ডমলি। আর যেটা হয় যে ইউনিভার্সিটি সিলেকশন এবং সবকিছু আইডিয়া কম থাকে, আমারও কম ছিল। তো প্রথম বছর আমার আসলে হয়নি, আমি শুধু একটা জায়গা থেকে ইন্টারভিউ কল পাইছিলাম, সেটা ইন্টারভিউ ফেস করার পরেও আমি আসলে ফাইনালাইজ শেষ পর্যন্ত আমার হয়নি। দ্বিতীয় বছর আমার স্যাম প্রোফাইলে ছিল, আমি নতুন আর কিছু করিনি, বাট নতুন যেটুকু ছিল যে আমার ইউনিভার্সিটি সিলেকশনটা একটু বেটার হইলো, অ্যান্ড দেন এসওপিটা একটু বেটার হইলো, ইন্টারভিউ একটু বেটার ভাবে ফেস করলাম। তো পরের বার আমার 2 জায়গাতে হয়। আমার পিএইচডি তো আমি করছি হচ্ছে ইউনিভার্সিটি অফ আরকানসা, মেডিকেল সায়েন্স, মূলত ওটা হচ্ছে একটা মেডিকেল ইউনিভার্সিটি। আর আরেকটা ছিল নিউ ইয়র্কের কুইন্সে, সেটা হলো সেন্ট জোন্স। এই 2 জায়গা থেকে আমার অফার আছে, তো ফাইনালি আমি যে মেডিকেল ইউনিভার্সিটি যেটা, ওইটাতেই চুজ করি। আর এখানকার বায়োলজিক্যাল সায়েন্সের জন্য মেডিকেল ইউনিভার্সিটি গুলো খুব ভালো, কারণ এদের ক্ষেত্রে অনেকগুলো পেশেন্ট ডাটা থাকে, মেডিকেল ফোকাস থাকে, এদের আন্ডারগ্রেড থাকে না, এরা মেইনলি হচ্ছে ডক্টর, নার্স, ফার্মাসিস্ট এবং বেসিক যে বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, এদের উপর করে ফোকাস করে। তো যার জন্য কমিউনিটিটা মোর হয় যে মেডিকেল বেসড কমিউনিটি। যেমন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি হয়, ইঞ্জিনিয়ারিং বেসড কমিউনিটি, এটা হলো মেডিকেল বেসড কমিউনিটি। বাট ইউজুয়ালি এটা যেহেতু আন্ডারগ্রেড কম, র্যাঙ্কিং এ ওই রকম ভাবে পরিচিত থাকে না, অনেকে আবার একটু ডাউট করবেন। আমি যখন আসি আমারই মনে হচ্ছিল আমি কি রাইট ইউনিভার্সিটিতে যাচ্ছি কিনা, বাট পরে এসে দেখছি না, হোয়াট এভার আই ডিসাইডেড অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ গুড ওয়ান। আর গুড ওয়ান বলতে প্রত্যেকটা স্টেটে এখানে অ্যাটলিস্ট একটা ওদের যেটাকে ওরা বলে ফ্ল্যাগশিপ, মানে মেইন মেডিকেল ইউনিভার্সিটি থাকে। যেমন বাংলাদেশের কি ঢাকা মেডিকেল, তাই না? বা প্রত্যেকটা যদি বিভাগে ধরি, রাজশাহী বিভাগে একটা মেডিকেল আছে, চিটাগং বিভাগে একটা মেডিকেল আছে, মানে সিটিতে। ঠিক এখানে প্রতিটা স্টেটে একটা ভালো মেডিকেল ইউনিভার্সিটি আছে, দেখা গুড ফান্ড প্রত্যেকটাতে। তো এটা ট্রাই করা উচিত যারা আছে। তার ফিল্ড অনুযায়ী। তো ফিল্ড প্রিয় দর্শক, আমাদের সাথে যারা আছেন তারা মহসিন ভাইকে প্রশ্ন করতে চাইলে তারা প্রশ্ন করতে পারেন এবং আমরা সেগুলো মহসিন ভাইয়ের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তো মহসিন ভাই, আপনি, আমাদের প্রথম কোশ্চেন ছিল বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। তো বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আপনি একেবারে খুব সংক্ষিপ্তভাবে সর্বশেষ কনক্লুশনটা একটু বলবেন, তারপরে আমরা পরবর্তী আলোচনায় যাব। সর্বশেষ কনক্লুশন হচ্ছে খুব সিকোয়েন্সিয়ালি, ফার্স্ট নো দ্য ফিল্ড, সেকেন্ড ওই ফিল্ডের মধ্যে আমার যদি রেজাল্ট ভালো থাকে আমি টপ গুলাকে ট্রাই করব, যেটাকে সবাই বলে যে 3 ভাগে ভাগ করে নিতে, টপ টায়ার, মিড টায়ার, লোয়ার টায়ার। তো বাংলাদেশের ম্যাক্সিমামের আমাদের যে প্রোফাইল, সাধারণত টপ টায়ার আমাদের জন্য হয় না, আমরা ম্যাক্সিমামের সময় মিড থেকে লোয়ারের মধ্যে থাকি। তো যদি আমাদের প্রোফাইল গুলো খুবই ভালো খারাপ হয়, আমাদের রিসার্চ পেপার নাই, সিজিপিএ ভালো নাই, তাহলে বলবো লোয়ার টায়ার গুলাতে অ্যাপ্লাই করা। আর যদি আমি মাঝামাঝি থাকি তাহলে মিড টায়ার গুলা করা। আর খুব এক্সেপশনাল না হলে, যাদের বাংলাদেশ থেকে অনেকে ভালো ভালো পাবলিকেশন থাকে, বা পাবলিকেশন না থাকলেও আইসিডিআরবি থেকে ভালো রিকমেন্ডেশন আছে, লাইক বিগ ফিল্ড থেকে 1-2 জন আছে, তারা যেন ট্রাই করে টপ গুলাতে অ্যাপ্লাই করতে।
আপনার কাছে পাবলিকেশনটা কেমন গুরুত্বপূর্ণ, এবং যে আমাদের টেকনিকগুলা, ধরেন একজন স্টুডেন্ট অনেকগুলো টেকনিক পারে, তো সে কতটুকু ফিট, অথবা আরেকজনের অনেকগুলো পাবলিকেশন আছে, তো পাবলিকেশনটা কেমন গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য টেকনিকগুলোর তার যে স্কিল, এটা কতটা গুরুত্বপূর্ণ? ইউনিভার্সিটি হায়ারিং কমিটি জাস্ট একটা জিনিস দেখে যে এর পিএইচডি করার পোটেনশিয়াল কি, নট লাইক যে আমি কি জানি। ইটস লাইক একটা প্লেয়ার যখন মানে আন্ডারগ্রেডকে তারা কিভাবে দেখে, আমরা ওই যে আন্ডার 14 আন্ডার 15 বিভিন্ন ক্রিকেটার থাকে না ফুটবলার, যে এই ট্যালেন্টটাকে নিলে এ হয়তো বা গ্রাম থেকে আসছে, এর হয়তো বা বা বুট কিনার টাকা নাই, কিন্তু ভালো খেলতেছে, একে যদি নার্চার করা যায়, হ্যাঁ, এ বেটার করবে। তো এরা এইভাবে পসিবিলিটিস দেখে, এমনটা কখনো এক্সপেক্ট করে না যে পিএইচডি করতে এসে সে জেনে আসবে, যেটা আমরা মনে করি যে আমাদেরকে পাবলিকেশন থাকতে হবে এন্ড এটা করতে হবে, না, কোনোটাই না। এরা পাবলিকেশনও দেখে না, কোনোটাই দেখে না, কারণ আন্ডারগ্রেড থেকে টু বি অনেস্ট পাবলিকেশন করা যায় না। পাবলিকেশন বলতে এরা যেটাকে বোঝায়, মানে এরা যে ধরনের কাজ করে, কারণ একটা রিসার্চ এদের চলে যায় 4 থেকে 5 বছর। এরা যেটা চায় যে কিভাবে রিসার্চটা হয় এটুকু তাদের ধারণা থাকুক। আমি কোনো একটা রিসার্চের একটা পার্টে থাকি, আমি একটা কোনো প্রজেক্টের পার্টে থাকি, কেউ একটা পেপার লিখলে আমি ফার্স্ট অথার হতে হবে এমন কিছু না। আমি যেন ওই প্রজেক্টে থাকি, এবং ইন্টারভিউ সময় আমি যেন কি ওটা নেরেট করতে পারি যে আমার রোল কি ছিল, আমি কি করেছি। সো এরা সায়েন্টিফিক ম্যাচুরিটিটা দেখে, যে আমি যে কাজটা করছি আমি কিভাবে এটাকে নেরেট করতেছি, বা একটা টেকনিক আমি হয়তো বা পিসিআর করতে পারি, বা আমি হচ্ছে কম্পিটিশনাল একটা মডেল করতে পারি। আমাকে যখন জিজ্ঞাসা করা হয় আমি কি করছি, সেটা যেন আমি কেন করছি, কিভাবে করছি, এটা বলতে পারি, এতটুকুই। সো পাবলিকেশনস বা এগুলা সংখ্যা, এগুলো আসলে কোনোটাই ম্যাটার করে না, বা কোনো কিছুই ম্যান্ডেটরি না। ল্যাব টেকনিকগুলোর স্কিল, ওটা কেমন প্রয়োজন হয়? ল্যাব টেক ল্যাব ল্যাব টেকনিকগুলা। হচ্ছে যে এটা হচ্ছে পোটেনশিয়ালি, যেটা বললাম না, পোটেনশিয়ালিটি বোঝানোর জন্য। দেখো আমি 1 বছর ল্যাবে কাজ করছি, তাহলে আমি কিভাবে বুঝবো? আমি এই প্রজেক্টে আমার পেপার একটা নাম আসছে, বা আমাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞাসা করে আমি একটু ডিপলি বলতে পারতেছি। আর ওইটা হচ্ছে কি স্টোরিটা বলতে একটু সুবিধা হয়। টেকনিক যেটুকু অ্যাভেলেবেল ততটুকু করলেই হবে। তারাও জানে আমাদের দেশে এরকম কোনো ফেসিলিটিস নাই যে আমি অনেক, কি বলবো, যে অনেক কাজে এক্সপার্ট হয়ে আসবো। তারা যতটুকু জানে যে একে আমি যদি টেকনিকটা শেখাই একে দ্রুত শিখতে পারবে কিনা। তো ভাই, টেকনিকের ব্যাপারে আমাদের আসছে, তো আমরা যখন একটা এসওপি লিখতে যাই, তখন হুম। আমি অনেক কিছু করে ফেলছি, এরকমটাই লিখতে চাই। আমি এই পারি, ওই পারি। তো এক্ষেত্রে আসলে আমি কি ভুল করে ফেলি, নাকি আমি সঠিক হ্যাঁ, থাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা স্টুডেন্টকে ডাউট করে ফেলে, এটাকে সে মনে করে যে ব্র্যাগিং করতেছে, সে ব্র্যাগিং মনে করে। আর তারা কখনো লিস্ট অফ টেকনিক দেখতে চায় না। যেমন আমি বলি, আমার পিএইচডি তো হলো 5 বছর চলে গেল, সব মিলে ইউএসএ তে আমার বর্তমান 6.5 বছর। আমি একটা পোস্ট ডক্টরাল পজিশনে আছি, অ্যান্ড আমার বর্তমান কাজ হচ্ছে ক্যান্সার নিয়ে। মূলত কাজ করতেছি যে কিভাবে ক্যান্সার সেলগুলা প্রাইমারি সাইট থেকে সেকেন্ডারি সাইট, হ্যাঁ, মানে মেটাস্টেসিস বা স্প্রেড কিভাবে হয়, হ্যাঁ, এবং এটা নিয়ে। তো এই ক্যান্সার ইনস্টিটিউটটা ইউএস এর টপ 10 এর মধ্যে একটা। এরা আমাকে পুরো ইন্টারভিউ প্রসেসে একবারের জন্য বলে না যে আমি কি টেকনিক পারি, কারণ টেকনিক ইজ লার্নেবল। একটা টেকনিক তুমি 1 মাসে তোমাকে যদি, আমাদের ওই যে বিভিন্ন তোমরা করো না, বাংলাদেশে দেখি এখন ব্যাপক পরিমাণ ওয়ার্কশপ হয়, আমি এটাকে খারাপ বলবো না, বাট এটাকে আমি খুব হাইলি রেটও করি না। হ্যাঁ? যেমন 4 দিনে 5 দিনে ওয়ার্কশপে যদি এত কিছু শেখানো যায়, এখানকার ল্যাব গুলো এত সুন্দরভাবে ওয়েল ডিজাইনড। হ্যাঁ, তোমাকে আসার সাথে সাথে কোন একজনের সাথে হয়তো অ্যাসাইন করে দিবে, ল্যাব টেকনিশিয়ান হোক, সিনিয়র কোনো পোস্ট ডক হোক, স্টুডেন্ট হোক। তুমি জাস্ট যদি তাকে 1 মাস ফলো করো, তুমি তো 1 মাসে অনেক কিছু শিখে যাবে, যেটা হয়তো তুমি বাংলাদেশে শিখতে তোমার 6 মাস লাগতেছে। তো টেকনিকটা ম্যাটার না, বাট সায়েন্স, আমি এটা দিয়ে কি করা যায়, আমি কতটুকু সায়েন্সটাকে পড়ছি, মানে বেসিক যে ব্যাপারটা। হুম। সো টেক্সট বুক ইজ স্টিল ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমার যে জিন কিভাবে রেগুলেশন হয়, সেল সিগন্যালিং ব্যাপারগুলা কি, হ্যাঁ, মানে কমন যে বায়োলজি, যেটা যার যেটা বায়োকেমিস্ট্রি যে পড়ছে সে যেন কমন বায়োকেমিস্ট্রিটা বুঝতে পারে। হ্যাঁ, যে জেনেটিক্স এ বুঝতে পারে সেজন্য ক্লোনিং টোনিং এর কনসেপ্ট গুলো যেন তার কি থাকে, একটু হলো ক্লিয়ার থাকে, এতটুকুই।
আর তো টেকনিক ভাই, আরেকটুকু বলিনি যে আমার ফুল পিএইচডি তে আমি জাস্ট টেকনিক শিখছি ধরতে গেলে দুইটা, সেল কালচার করতে পারি, পিসিআর করতে পারি। এটা তো আমাদের আন্ডারগ্রেড লেভেলের। দ্যাটস ইট, এটাতে আমার পিএইচডি শেষ। এবং এটা দিয়েই কিন্তু এটাতে পিএইচডি শেষ। হ্যাঁ এটা পিএইচডি অনলি শেষ, এটা টেকনিকের দিয়ে দুইটা কাজে লাগছে। হ্যাঁ কেউই 8-10টা টেকনিক করে না। এটা হচ্ছে যে তোমার প্রজেক্টের জন্য কোন টেকনিকটা দরকার। যেমন আমার আরেকটা ব্যাপক পরিমাণ আমার সময় দেওয়া হচ্ছে মাইস, আমি যেহেতু অ্যানিমেল মডেল নিয়ে কাজ করছি, সো মাইসের জেনোটাইপ করা, মাইসকে ব্রিডিং করা, দেন এখানে একটা বড় ব্যাপার আছে। দেন আরো কিছু আছে সাইড ফিডে, অনেক কিছু আছে, যেমন আমরা এখানে কোর ফেসিলিটিস বলা হয়। যেমন আমার বায়োইনফরমেটিক্স এর কাজ ছিল, সেটা আমি করিনি, বাট ওই টিমের সাথে যে নিজের কাজটাকে কি করা, কোলাবোরেশনটাকে বুঝা, বা আমি কি চাই এটা তাকে বলা, তার কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া, এরকম আরো কিছু স্কিল আছে। বাট ডেইলি লাইফে যদি বলি, আমি সেল কালচার করছি, পিসিআর করছি, এ পর্যন্তই। তো এরকম কেউ হয়তো ওয়েস্টার্ন ব্লট করবে, কেউ হয়তো বা হচ্ছে যে মাস স্প্লিট করবে, এরকম মানে সবাইকে সবকিছু করতে হবে। কেউ হয়তো ক্লোনিং করবে, হ্যাঁ, নকআউট টকআউট করবে, এতটুকুই। তো যার প্রজেক্ট যেভাবে ডিমান্ড করে, এন্ড একটা বছরে মোটামুটি একটা টেকনিকে এক্সপার্ট হয়ে যাওয়া যায়। আর যে যে ল্যাবে যাবে, ওই ল্যাব তো ওই টেকনিকে এক্সপার্ট, তাই না? তো শেখাটা ইজি হয়ে যায়। এমন না যে আমি শিখতে পারতেছি না, আমার টাইম লাগতেছে, কারণ প্র্যাকটিক্যালি হয়তো বা তারা ওইটা 10 বছর ধরে করে আসতেছে। বা যে পার্সনটার কাছে তুমি শিখবা, সে হয়তো বা অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর করে আসতেছে। তো প্রোটোকল গুলা ম্যাক্সিমাম সময় কি থাকে, ওয়েল রিটেন থাকে, এবং যে কোনো প্রবলেমে পড়লে শেখা যায়। তো লার্নিংটা ইজি হয়। So আমি বলবো যে টেকনিক নিয়ে খুব বেশি পরিমাণ ইউনো বোদার না হওয়া, বাট টেকনিকটা এসবিতে বলতে হবে। এই জন্য বলতে হবে, নট লাইক যে আমি এগুলো পারি। এই জন্য বলতে হবে যে আমি সায়েন্সের প্রতি আমি খুব ইন্টারেস্টেড, আমার কাছে এই টেকনিকগুলো অ্যাভেলেবেল ছিল, আমি এইগুলা করছি এবং আমার ভালো লাগছে, আমি এগুলোতে আরো এক্সপার্টিস হতে চাই। আমাদের একটা ব্যাপার আছে, আমরা সবসময় মনে করি যে আমি অনেক কিছু জানি, এক্সপার্ট, লাইক আমি এতগুলা টেকনিক জানি, আমি হচ্ছে এতগুলা রিসার্চ করে বলছি। না, এই টোনে কথা বললে এডমিশন কমিটি ইজ ব্র্যাগিং মনে করবে। বলতে হবে যে আমি এই টেকনিকগুলোর সাথে আমি জানি, বাট আমি এটাতে এক্সপার্ট হতে চাই। কারণ এক্সপার্টিজের অনেকগুলো লেভেল থাকে, আমি খুব ভালো পারলেও নট লাইক যে এক্সপার্ট। আমি একটা কি বলবো, রিসার্চ করলেও আমার পাবলিকেশন থাকলে আমাকে বলতে হবে যে আমি আরো বেটার ভাবে কি ম্যানুস্ক্রিপ্ট লেখা জানতে চাই, আমি বেটার ভাবে কিভাবে গ্রান্ট লেখা যায়, বা কিভাবে প্রেজেন্টেশন করা যায়, কিভাবে রাইটিং বেটার করা যায়, আমি এটা শিখতে চাই। তো এসওপির এই কম্পোনেন্টটা থাকতেই হবে যে আমি শিখতে চাই। পুরা এসওপিটা যদি এই স্টোরিটা না বলে যে আমি শেখার জন্য আগ্রহী এবং আমি হার্ড ওয়ার্ক করার জন্য আগ্রহী, তাহলে এসওপি এখানে ফেল। সো আমি আমার ওই কাজগুলোর মধ্যে আমি স্টোরিতে বুঝাবো যে আমি শিখতে আগ্রহী, আমার শেখার নেশা আছে, আর আমার ওয়ার্কলোড নেওয়ার নেশা আছে। আমি একটু প্রবলেমে পড়লে আমি পিএইচডি ছেড়ে বাসায় চলে যাবো না, ব্যাপারটা এরকম না। কারণ পিএইচডি তো একটু প্রেশার থাকে, বা মাস্টার্স এর প্রেশার থাকে, বা ইভেন পিএইচডি মাস্টার্স না করে আমি যদি দেশের বাইরে যাই, থাকা খাওয়া এনভায়রনমেন্ট, ইটস আ টাফ টাইম, রাইট? তাই না? প্রথম বছর অ্যাটলিস্ট। তো তারা দেখতে চায় যে এই স্টুডেন্টটা এই এনভায়রনমেন্টে সে খাপ খাওয়াইতে পারবে, এই ওয়ার্ক এনভায়রনমেন্টে সে কাজ করতে কি চাবে, এতটুকু পারবে। আর আন্ডারগ্রেড যেহেতু করছে, তার কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা এটাই দেখতে চায় যে এই পার্সনটাকে ট্রেন করানো যাবে কিনা। আমরা আমরা তো ভাই দেখা যায় যে ধরেন এমএস প্রোগ্রাম কিংবা কোনো একটা ছোটখাটো ইন্টার্নশিপের জন্য যখন আমরা এসওপি লিখি, অনেক কিছু আমরা দিয়ে দিতে চাই, আমি এই করছি ওই করছি। তো এসওপির ক্ষেত্রে পার্থক্য আছে কিনা এমএস প্রোগ্রাম এবং পিজিটিতে? হ্যাঁ, পার্থক্য আছে। প্রথম কথা হলো আমি কেন করবো মাস্টার্স, বা কেন করবো পিএইচডি, হোয়াট ইজ দ্য গোল? মাস্টার্সের গোল হলো রিসার্চ না, মাস্টার্সের মেইন গোলটা হলো ফিল্ডে লেটেস্ট আপডেটেড হওয়া, অ্যাডভান্স লেভেলে। আমার যে নলেজ, ফিল্ডের যে টেক্সট বুক নলেজ, লেটেস্ট কি আছে, এটা ডিপলি আন্ডারগ্রেডের সবকিছু আমরা কভার করতে পারি না। তো মাস্টার্সে এটাকে আমি কি হলাম, এবং আমি রিসার্চ কিছুটা করে আরো একটু কি করলাম, নিজেকে ফাইন টিউনিং করলাম, কিসের জন্য? হয় পিএইচডির জন্য, অথবা জব মার্কেটের জন্য। তো আমার মাস্টার্সের উদ্দেশ্যই হলো যে আমি পিএইচডির জন্য নিজেকে প্রিপেয়ার করা। হয়তো আমি এখনো পিএইচডি যাওয়ার জন্য রেডি না, অথবা আমি পিএইচডি করবোই না, আমি মাস্টার্স করে জবে যেতে চাচ্ছি, সেটা। তো মাস্টার্সের এসওপিতে এটা মাস্ট ক্লিয়ার থাকতে হবে যে হোয়াট নেক্সট, আমি মাস্টার্সটা কেন করতেছি, এটার প্ল্যানিংটা কি। মাস্টার্স হলো 2 বছরের,
আর যখন পিএইচডির ব্যাপারটা আছে, ইটস 5 ইয়ার্স। তো আমি 5 ইয়ার্সের প্রোগ্রামে কেন যাচ্ছি, আমার লং টার্ম ভিশনটা যদি আমি না দেখাইতে পারি, এন্ড যখন 5 ইয়ার্স থাকবে তখন আমার প্ল্যানিংটা ডিফারেন্ট হবে। আমি 2 বছর হয়তো শিখতে আমার চলে যাবে, যে টেকনিক, হ্যাঁ, লার্নিং যে ব্যাপারটা। তো এসবিতে কোথাও না কোথাও এই জিনিসটা আসতে হবে যে আমি কেন মাস্টার্সের প্রোগ্রামটা চুজ করলাম, হ্যাঁ, কেন আমি পিএইচডি করলাম। বাংলাদেশের যে ব্যাপারটা থাকে যে ম্যাক্সিমাম মনে করে যে পিএইচডি হলো হাই, মাস্টার্স হলো লো, আমার যে পিএইচডি হবে না তাই আমি মাস্টার্সে ঢুকে যাই। না, এভাবে এটা বাইরে এখন পর্যন্ত আমি মনে করতেছি, না, এটা যদি আমার ভুল ধারণা হয় এটা এখানে টোটালি একটু রং ধারণা। অনেকে পিএইচডি করতে চায় না, সে মাস্টার্স করে জবে ঢুকতে চায়। Right. হ্যাঁ, মাস্টার্স অনেক ক্ষেত্রে পিএইচডি থেকেও কম্পিটিটিভ, আবার অনেক ক্ষেত্রে ইজি। ডিপেন্ড করে যে আমি আমি কোন জায়গায় করতে চাচ্ছি এবং কেন করতে চাচ্ছি। মাস্টার্স কিছু কিছু ক্ষেত্রে ইজিয়ার যদি ইউনিভার্সিটিটা লোয়ার র্যাঙ্কের হয়, কারণ তাদের পিএইচডি প্রোগ্রামই নাই। PhD program। তারা মেনলি হচ্ছে যে আন্ডারগ্রেড ফোকাসড, পিএইচডি কিছু মাস্টার্সের কিছু স্টুডেন্ট নেয়, তারা আবার কি করে ওই যে টিএ হিসেবে কাজ করে, টিচিং অ্যাসিস্ট্যান্ট আন্ডারগ্রেড স্টুডেন্টদের পড়ায়। এতে করে কি তাদের ফিনান্সিয়ালি মডেলটা কাজ করে। কিন্তু ইউনিভার্সিটি যদি খুব ভালো হয়, মাস্টার্স ইভেন মোর কম্পিটিটিভ দ্যান পিএইচডি, কারণ ওইখানে সবাই পিএইচডি করতে চায়। মাস্টার্স হচ্ছে শর্ট টাইম, এবং শর্ট টাইমে তোমাকে ফান্ডিং দিবে, লাইক তুমি টপ ইউনিভার্সিটি যেগুলো করতে যাচ্ছ, রিসার্চে যারা খুব ভালো, এবং তুমি ওই পেস্টিজটা লাগাই চাচ্ছ, তারা মাস্টার্স স্টুডেন্ট নিতে চায় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে তোমার প্রোফাইল আরো ভালো থাকতে হবে তুমি যদি সেটা শর্ট টাইমের জন্য চাও, এবং পিএইচডি থেকে হার্ডার। এবং মোস্ট অফ দ্য কেসেস অফারই করে না, মাস্টার্স অফারই করে না। বায়োলজিক্যাল সায়েন্সের কথা বলতেছি, নট ফর দ্য ইঞ্জিনিয়ারিং। এগেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ব্যাপারটা রিভার্স। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পিপল ওয়ান্ট মাস্টার্স, কারণ মাস্টার্স করে জবে ঢুকলে সে বেটার স্যালারি পাবে। পিএইচডি ইজ লাইক আ 5 টাইম লেস স্যালারি দ্যান জব। তো একটা মানুষ কেন পিএইচডি করবে সে যদি ফ্যাকাল্টি না হতে চায়? তো আপনার মধ্যে কি বাংলাদেশি স্টুডেন্টদের মাস্টার্স ছাড়াই কি পিএইচডি তে অ্যাপ্লাই করা উচিত ইউএসএ তে? বাংলাদেশের স্টুডেন্টদের মাস্টার্স, এবং এটা আমি বলবো না যে করা উচিত কি করা উচিত, তো মেইনলি তাকে বুঝতে হবে সে কোন জায়গাতে আছে। তার যদি আন্ডারগ্রেড রেজাল্ট ভালো থাকে, রেজাল্ট 3.75 আছে, 3.8 আছে, 3.9 আছে, মোটামুটি সে দু একটা টেকনিক জানে, হ্যাঁ, আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে যদি হয় সে অ্যাটলিস্ট পিসিআর করতে জানে, পাইপেটিং করতে জানে, বা সে যদি অ্যানিমেল মডেলে কাজ করে ব্রিডিং টেডিং মোটামুটি পারে, হ্যাঁ, কোন একটা পেপার হয়তো বা থিসিসে কোনো কথা বা কোনো একটা জায়গায় প্রেজেন্ট করছে, তাহলে সে মাস্টার্সের জন্য কেন ওয়েট করবে? তার যদি পিএইচডির ইচ্ছা থাকে, তার উচিত হলো পিএইচডি তে অ্যাপ্লাই করা। তার উচিত হলো মাস্টার্সের সময় না দিয়ে আইএলটিএসটাকে কমপ্লিট করা, ইউনিভার্সিটিতে সময় দেওয়া। মাস্টার্স বাংলাদেশে হয় কি যে গ্যাপ নিতে চায় না, মানে এক সেমিস্টার গ্যাপ দিবে না, পরে যদি আমার না হয় না। পিএইচডি মাস্টার্সের পরে এটা এটা এরকমটা না আমি 9 পড়ছি আমার তারপরে বছরে 10 ভর্তি হতেই হবে। আমি যদি 1 বছর 10 ভর্তি না হই তাহলে তো আমার মান ইজ্জত কিছু থাকবে না। বাইরে মাস্টার্সের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি আন্ডারগ্রেড করার পর আমি যদি 2 বছর বসে থাকি, কোনো সমস্যা নাই, আমি 2 বছর পরে মাস্টার্স করতে পারি। কারো যদি প্রোফাইল ভালো থাকে আমি বলবো মাস্টার্সটা কোথাও ম্যান্ডেটরি না, বাট ম্যান্ডেটরি হলো এসওপি থাকা, ম্যান্ডেটরি হলো আইএলটিএস বা টোফেল থাকা। সব বাইরে যখন এসওপি এসওপি জার্নিটা নিয়ে একটু যদি বলতেন। এসওপি এসওপি আমরা জার্নি আর সাধারণত একটা পুরো জার্নি নেই, এসওপি যে যতটুকু কোর্স, এটা থার্ড ইয়ার থেকে নর্মাল আমরা একটা এক পেজের একটা লেখা দেখি, কিন্তু হ্যাঁ, স্টোরিটা কিভাবে শুরু হবে, ওইটা একজন প্রফেসর কিভাবে পরে পরে এটারে পুরো একটা স্টোরির মতো মনে হবে, ওইটা এসওপি সম্পর্কে যদি বলতেন। এসওপিটা টোটালি পার্সোনাল বেসড। এখন যেটা বললাম যে মাস্টার্স করছে তার এসওপি হবে আলাদা, যে মাস্টার্সের পর জব করছে 4-5 বছর জব করছে, হ্যাঁ, বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল তার এসওপি হবে আলাদা, যে আইসো ডিবিতে কাজ করে তার এসওপি হবে আলাদা, আর যে হচ্ছে যে আন্ডারগ্রেড ফাইনাল ইয়ারে তার এসওপি হবে আলাদা। কারণ সে ফাইনাল ইয়ারে এসে বলবে যে দেখো আমি খুব ভালো স্টুডেন্ট, আমি রেজাল্ট ভালো করছি, আমি এই সময়ের মধ্যেই এই টেকনিক শিখছি, আমি এখনই পিএইচডি খেতে যেতে চাই, হ্যাঁ, তার স্টোরিটা হবে সেরকম। আবার যে মাস্টার্স করছে সে ওভাবে লিখবে, মানে সবাই সবার স্টোরিটা লিখবে। এখানে মেইনলি যে জিনিসটা হয় এটার কোনো ধরাবাড়া কোনো টেমপ্লেট নেই। হ্যাঁ, এটুকু যেটুকু হয় যে কলিগ কাউকে দিয়ে যে একটু চেক করা নিতে পারে সেক্ষেত্রে ভালো, বেটার, যে আমি যে স্টোরিটা বলতেছি এটা কি কনভিনসিং কিনা বা আমাকে রিফ্লেক্ট করতেছে কিনা। এখানে মিথ্যা কিছু বলার দরকার নাই, সে যেটা
মানে কাগজটা পড়ে কি আমি, সে যদি অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট হয়, আমি কি কাগজটা পড়ে বুঝতে পারি যে সে ব্রিলিয়ান্ট, বা তার যে পটেনশিয়ালটা যেন বোঝা যায়। এখন কেউ দেখা গেল যে আইসিডিআরবিতে 5 বছর জব করছে, হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে যে আন্ডার গ্রেড করে বা মাস্টার্স করে আইসিডিআরবিতে ভালো কাজ হয়। এখন 5 বছর সে তো তার ওই ট্রেনিংটাকে ফোকাস করবে যে এটা এটা জানি আমি এখান থেকে কি হলাম, যে এখন আমি পিএইচডি করতে চাচ্ছি। সে কিন্তু তার আন্ডারগ্রেডকে খুব একটা ফোকাস করবে না, সে আন্ডারগ্রেড নিয়ে কোনো কথা না বলে তাও চলবে, কারণ তার লেটেস্ট লাইফটা যে ট্রানজিশন সেটা নিয়ে বলবে। তো এইসবের ব্যাপারটা হলো যে যে জায়গা থেকে কে যদি বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করে সে তার সেই ইয়াটাকে বলবে যে আমি কিভাবে বায়োইনফরমেটিক্স নিয়ে ইন্টারেস্টেড হলাম, হোয়াট আই নো এন্ড হোয়াট আই ডু। কেউ যদি আমাদের তো ভাই 2-3 পেজ হয়ে যায়, ধরেন আমাদের 4 বছর একটা আন্ডারগ্রেড জার্নি, তারপরে এমএস প্রোগ্রাম, টুকটাক যতটুকু শিখি ওইটা ওই যে আমরা দিতে চাই, আমরা 2-3 পেজ আমি হয়ে যায়। যেটা বললাম যে আমরা আসলে এসওপি লিখি না, ম্যাক্সিমাম সময় আমরা জাস্ট লিস্ট করি হোয়াট আই ডিড। হ্যাঁ, আমি অমুক কনফারেন্সে অ্যাড করছি, অমুক অমুক অ্যাড করছি। তো এই জন্য এটা একটা বড় জিনিস। দরকার পড়লে এসওপি যদি কেউ কারো দ্বারাও লেখায় না, ইটস স্টিল রাইট, স্টিল ওকে। তুমি যদি চ্যাট জিপিটি এরও লেখায় না, স্টিল বেটার। বাট মিথ্যা বলা যাবে না, ব্র্যাগিং করা যাবে না, যতটুক জানা ততটুকুই বলতে হবে। হ্যাঁ, এবং এখানকার স্টুডেন্টরা জানে, কারণ এরা প্রত্যেক দিন মানুষজনকে ট্রেন করায়, এরা পিএইচডি দেয়, এরা মাস্টার্স দেয়, এরা জানে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসলে, ইন্ডিয়া থেকে আসলে সে কতটুক জানে এবং কতটুক জানে না। রাইট। হ্যাঁ, তো খুব বেশি এটা মনে করার কারণ নাই যে আমি আমি যদি এইগুলো না বলি তাহলে মনে হয় আমি কম্পিটিটিভ না, ব্যাপারটা এরকম কখনোই দেখে না। তো প্রিয় দর্শক, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, বিশেষ করে আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত ডক্টর আয়েশা ফেরদৌসী ম্যাম, অধ্যাপক বিজিবি বিভাগ, এবং আইসিটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের আনোয়ার কবির স্যারও আমাদের সাথে আছেন। আমাদের সম্মানিত স্যারদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন, এবং দর্শকদের আমরা অনেককেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন। তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, আমরা সেগুলো ভাইয়ের কাছে উপস্থাপন করব। তো ভাই, আমরা পরবর্তী যে টপিক, আমরা চলে যাব ইমেইল এর বিষয়ে। একজন প্রফেসরকে কিভাবে আমরা প্রফেশনালি ইমেইলে কনভারসেশন করতে পারি। আচ্ছা, আমি কে কে আছে আমি তো দেখতে পারতেছি না, বাট আয়েশা ফেরদৌসী ম্যামকে ধন্যবাদ জয়েন করার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, কি জানি বললাম যে ইমেল, ইমেইল। ইমেইলের ব্যাপারটা এগেন এটা হচ্ছে ফিল্ড স্পেসিফিক। আমি যেটাই বলি না কেন, আমি সবসময় বলবো যে ফার্স্ট নো দ্য ফিল্ড। প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কালচার থাকে, যেমন আমরা বলি প্রত্যেকটা স্কুলের একটা কালচার থাকে, তাই না? ইভেন আমাদের নিজেদের যদি মাওলানা ভাষাতে চিন্তা করি, বিজি ডিপার্টমেন্ট একভাবে ফাংশন করে, তোমার হচ্ছে যে সিপিএস হয়তো আরেকভাবে ফাংশন করে, আইসিটি ডিপার্টমেন্ট আরেকভাবে ফাংশন করে। তো ফিল্ডটাও ঠিক সেই রকম। বায়োলজিক্যাল ফিল্ডে স্পেশালি ইউএস এর ক্ষেত্রে এখন যেটা হয়েছে, ম্যাক্সিমাম প্রোগ্রাম ডিজাইন করা হলো আমব্রেলা প্রোগ্রাম বা হচ্ছে মাল্টি ট্র্যাক প্রোগ্রাম, বা এখানে অনেকটা তারা এডমিশন কমিটি করে দেয় যে এই বছর এই 4 জন প্রফেসর যে অ্যাপ্লিকেশন গুলো আসবে তাদেরকে রেট করবে, রেট করার পর ফাইনালি একটা কি লিস্ট তারা রিকমেন্ড করবে এদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য। ওইখান থেকে হোয়াট এভার স্টুডেন্ট দে ওয়ান্ট টু টেক, ধরো তারা এবার 5 জন স্টুডেন্ট নিবে, 5 জন নিবে, 10 জন নিলে 10 জন, এরকম। সো কোনো একজন ইন্ডিভিজুয়াল কি করে না, প্রফেসর স্টুডেন্ট নেয় না। তো যার জন্য হয় যে এখন ইন্ডিভিজুয়ালি প্রফেসরদের রিচ করে খুব বেশি লাভ হয় না, অ্যাটলিস্ট মিডিয়াম থেকে হাই র্যাঙ্ক যেগুলো, লোয়ার র্যাঙ্ক এখনো কিছু কিছু সেপারেটলি চলে, বাট ম্যাক্সিমাম মিডিয়াম র্যাঙ্ক টুকু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে এডমিশন গুলা হয় এডমিশন কমিটির মাধ্যমে। সো এডমিশন কমিটির লোকজনগুলা বাইরে থেকে কেউ না, ওই ডিপার্টমেন্টেরই 1-2 জনের উপর দায়িত্ব দেওয়া হয়। যেমন আমাদের দেখা যায় এডমিশনের সময় অমুক স্যার মিলে একটা কমিটি করে কোশ্চিন বানায়, হ্যাঁ, এরকম। এখানেও তারা হচ্ছে যে 2 জন বা 3 জন প্রফেসরকে একটা টিম বানাই দিয়ে তারা এডমিশন কমিটি হয়। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেলিং করে খুব বেশি লাভ হয় না, তারা শুধু উৎসাহিত করবে যে হ্যাঁ অ্যাপ্লাই করো, আমরা তো স্টুডেন্ট খুঁজতেছি, আর কখনোই একটা ডিরেক্ট অ্যান্সার দিবে না যে তুমি অ্যাপ্লাই করলেই হবা কি হবা না। আমরা এটা দেখবো না, ঘুরাইতে যাবে, খুব পোলাইটলি বলবে। আর আমেরিকান কালচারটাও কিছুটা মোটামুটি ওই রকম, জীবনে ডিরেক্ট অ্যান্সার দিবে না।
একটু স্বপ্ন দেখাবে, হয়তো হয়ে যাচ্ছে স্বপ্ন যাচ্ছে দেখানো, অবস্থা। এটাকে পোলাইট ওয়েতে, তারা তো জাজ করতে চায় না, তারা তো জানে না যে আসলে কয়জন অ্যাপ্লিকেশন আসবে। হ্যাঁ, কারণ ধরো যে তারা স্টুডেন্ট নিবে 10 জন, অ্যাপ্লিকেশন 100 জনও পড়তে পারে, 20 জনও পড়তে পারে, 300 জনও পড়তে পারে। আর সাধারণত কি যারা যারা ইমেল করে তারা কিন্তু সবাই যোগ্য। ইটস লাইক যে বিসিএস যখন আমরা এক্সাম দিই, 3 পাইলে কিন্তু কি ফর্ম তোলা যায়, কয়জন মানে আদতে কয়জন হয়? তো আমি কি একটা স্টুডেন্টকে বলতে পারি যে তুমি ফর্ম নিও না? কারণ আমি তো জানি না। জানি। এখানকার ব্যাপারটাও তাই যে একটা প্রফেসর কোনোদিনই বলবে না যে ইউ শুডন্ট অ্যাপ্লাই, সে তো উৎসাহিত দেবেই। বাট ওভাবে আসলে কাজ করে না, যার জন্য যেটা হলাম যে আগে কোনো স্টুডেন্ট থাকলে একটু প্রোফাইলটা বোঝা, হ্যাঁ, বাংলাদেশে যে কেউ না থাকে বা ওইখানে না থাকলেও ওইটা কোন র্যাঙ্কিং এ বিলং করে, এবং এই টাইপের র্যাঙ্কিং এ কোন কোন জায়গায় মানুষজন গেছে, সো ওই ইউনিভার্সিটিতে হতে হবে ব্যাপারটা এমনটা না। ধরো আমি ইউনিভার্সিটি অফ আরকানসাসে যেটা ছিল মেডিকেল সায়েন্স, তো এখানে ধরো কোনো বাংলাদেশি স্টুডেন্ট নাই। এখন একজন অ্যাপ্লাই করতেছে, কিভাবে বুঝবে? সে দেখবে যে এটার আশেপাশে র্যাঙ্কিং এ কি কি ইউনিভার্সিটি আছে, ওকলাহামা আছে, আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে। তো ওইসব ইউনিভার্সিটি কি বাংলাদেশে কোনো স্টুডেন্ট আছে কিনা, তার প্রোফাইলটা কিরকম ছিল। আবার যেগুলো কিছু টপ টায়ার ইউনিভার্সিটি আছে, যেমন আমি কিছুদিন আগে একটা এখানকার স্টাডি স্টুডেন্ট দেখলাম, এই হলো ইয়াতে ভর্তি হয়েছে, এটার নাম হলো অ্যান্ডারসন ক্যান্সার হসপিটাল, ক্যান্সার সেন্টার মূলত। এদের পিএইচডি প্রোগ্রাম আছে, যদিও এটা ইনস্টিটিউট। এটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্যান্সার রিসার্চ সেন্টার, সব থেকে বড়। কিন্তু হয়তো বা ইউনিভার্সিটি যেহেতু না, আমাদের হার্ভার্ড, স্ট্যানফোর্ড এভাবে নামে আসে না, বাট ভেরি কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম। তা এখন ওইখানে যে পড়ে তার প্রোফাইলের সাথে যে একটু নিচের জায়গায় পড়ে প্রোফাইল কিন্তু এক হবে না, বাট এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে ওই লেভেলের আমি কাউকে চিনি কিনা। সো এই ধরনের একটু নেটওয়ার্কিং একটু বিল্ড করা, যে বুঝার জন্য যে না কি ধরনের প্রোফাইল থাকে। আগের বছরে যদি কেউ যায়, আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 1-2 জন বাংলাদেশি পাওয়া যায়, বা একটু আগে ভাগে রিচ করলে পাওয়া যায়। বাংলাদেশি লাগবে ব্যাপারটা এরকম না, অন্যান্য ইন্টারন্যাশনাল যদি স্টুডেন্ট থাকে, ইন্ডিয়ান হোক আদার্স হোক, আর ইউজুয়ালি রিচ করলে মানুষজন অ্যান্সার করে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার, বাংলাদেশে রিচ করে এরকম ভাবে হ্যালো ভাইয়া, হাউ আর ইউ, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এভাবে না। কারণ কেউই স্মল টক করার জন্য বসে নাই। কারণ যদি কোনো কোশ্চেন থাকে, বেটার হলো আমি একবারে লিখে দেওয়া যে ভাই আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি আমার প্রোফাইলটা বুঝতে চাচ্ছি, আমার এই এই এই, আপনি কি কি মনে করেন। তাহলে 100% সে কি পাবে, রিপ্লাই পাবে। কিন্তু মানুষজন এভাবে আস্ক করে না, বলে যে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, অনেক ধরনের হেজিটেট করে, অনেক কিছু করে, মানে ইটস নট লাইক ডেটিং, যে তোমাকে নার্ভাস ফিল করতে হবে, মেয়ে বা ছেলে আগে মুখোমুখি হই তারপরে বলবো, এরকমের কোনো কাহিনী নেই। জাস্ট চিনারও দরকার নেই, জানারও দরকার নেই। আমার কাছে মনে হয় যে 90% মানুষই যারা বাইরে থাকে, ব্যস্ত হোক যাই হোক, কারণ তারা যদি ওই জার্নির মধ্যে আসছে, তারা দায়িত্বের মধ্যে মনে করে রিপ্লাই দিবে। কিন্তু এ ধরনের কেমন আছেন ভাই, কি করতেছেন, পার্সোনাল যেহেতু সম্পর্ক নাই, এত আজাইরা আলাপ করার কোনো দরকারই নাই। হ্যাঁ, যে আমার এটুকু দরকার, আপনি কি আমাকে এই ইনফরমেশনটা দিতে পারবেন কিনা, দিতে পারলে থ্যাংক ইউ, না দিতে পারলে ইটস ওকে। হ্যাঁ, সো এরকম তো করে ভাই, রিচ করে আমার মনে হয় যে অসংখ্য ইনফরমেশন গ্যাদার করা সম্ভব। আমরা আশা রাখছি ইনশাল্লাহ আপনি সহ যারা আছেন, যদি আমাদের যারা দেখছেন তারা যদি ভাইয়ের ফিল্ডেও কাজ করে থাকেন, এভাবে ভাইকে মেসেজ করলে হয়তো আপনারা ভাই থেকে হেল্প পাইতে পারেন। আর শুধু আমি না, আমি বলবো যেটা হয় কি, অনেক সময় অনেকে হচ্ছে যে ক্যামেরাতে আসে না, হ্যাঁ, টকে আসে না, বা সোশ্যাল মিডিয়াতে একটু লেস অ্যাক্টিভ, ভিজিবল না, নানা কারণে, কারণ এখানে প্রেশার থাকে, অনেক কিছু থাকে। বাট তাদেরকেও যে রিচ করা যায়, হ্যাঁ, এভরিওয়ান নোজ এখানে যারা আসছে তারা তো প্রসেসটাকে জেনে শুনে আসছে, না জানে কিন্তু কেউ ইউএসতে আসে না। কেউ আসে। হ্যাঁ, কেউ হয়তো বা কথা বলে, কেউ বলে না, কেউ পাবলিকলি বলে, কেউ বলে না। সো এভরিওয়ান নোজ। র্যান্ডমলি সাধারণত যারা কথা বলে তাদেরকে মানুষজন বেশি নক করে। আমি বলতেছি না আমাকে নক করা যাবে না, বাট আমি বলবো যে সবারই পরিচিত কেউ যদি থাকে, জাস্ট একটা কমপ্লিট যে ভাই আমি এই ইনফরমেশনটা জানতে চাই, হ্যাঁ, তাহলে তারা ইনফরমেশন দিবে। তো ভাই, আপনি তো ক্যান্সার নিয়ে এখন রিসার্চ করতেছেন, তো আমরা মোটামুটি ওইখানের যে ফিল্ড গুলা, এগুলো কি আপ এন্ড ডাউনস করে কিনা, যে ওইখানের আপনার যে চাহিদাটা
যেমন এখন বায়োইনফরমেটিক্স, মেশিন লার্নিং এগুলো আসছে, যেটা ক্যান্সারের সাথে অনেকটা অ্যালাইন হচ্ছে। আবার আপনি সরাসরি হিউম্যান স্যাম্পল নিয়ে কাজ করতেছেন। তো এক্ষেত্রে কি কোন ফিল্ডটা এখন বর্তমানে কন্টিনিউ আছে, ভালো হয়? আসলে যদি খুব সিম্পল ভাবে বলি, বাংলাদেশে থেকে অনেকে আমরা ফিল্ডটা বুঝি না। আমরা বায়োইনফরমেটিক্স কাজ করলেও ব্যাপারটা এটা না যে বায়োইনফরমেটিক্স এর ফিল্ড বাড়ছে। বায়োইনফরমেটিক্স এক্সপ্যান্ড হয়েছে বাংলাদেশ। এটার কারণটা হলো আমাদের যেহেতু ল্যাব নাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা কম্পিউটার নিয়ে কিছু বায়োইনফরমেটিক্স এর কাজ করতে পারি। এন্ড দেন বায়োইনফরমেটিক্স ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ থিং। প্রথম যেটা বায়োইনফরমেটিশিয়ান বলতে এখানে যারা বোঝে, হু ডেভেলপ দ্য অ্যালগোরিদম। এই যে আমরা একটা সফটওয়্যার ইউজ করি, ফান্ডামেন্টাল যে ফান্ডামেন্টাল, রিসার্চটা। তারা করে কি এখানকার যেটা কোর বায়োইনফরমেটিশিয়ান, তারা হচ্ছে ওই প্রোগ্রামটাকে ডেভেলপ করে। হ্যাঁ, দেন যেটা নিয়ে আমরা কাজ করি, আমরা যদি কেউ কেমিস্ট্রি নিয়ে কাজ করি, আমরা যে ড্রাগ ডেভেলপমেন্টের যে মডেল টোডেল করতেছি, এই যে মডেলটা হু মেক ইট, সফটওয়্যারটা কে মেক করছে, তো তারা এগুলো নিয়ে কাজ করে। এটা গেলো একটা। দ্বিতীয়ত কাজ আছে অনেকে বিগ ডেটা। ইটস নট বায়োইনফরমেটিক্স বলবো না, এটা মোর লাইক যে বিগ ডেটা অ্যানালাইসিস, যেমন এমএস, মাল্টিমিক্স। তারপর মাল্টিমিক্স যতগুলো আছে, সিকোয়েন্সিং ডাটা যতগুলো আছে, জিনোমিক্স থেকে শুরু করে প্রোটিওমিক্স, যত ওমিক্স ডাটা আছে আর কি। সো এটা অনেক ফিল্ডে হতে পারে। এটা তোমার মাইক্রোবায়োলজি, ক্যান্সার, সব ফিল্ডে ওমিক্স ফিল্ডটা। এই বিগ ডেটা করার জন্য কিছুটা আমার কোডিং জানা লাগবে, কিছুটা আমার বায়োলজি জানা লাগবে। এটা বাংলাদেশে কিন্তু এটাও হয় না। বাংলাদেশের আমার আন্ডারস্ট্যান্ডিং যতটুকু, আমি খুব বেশি আপডেটেড না, আমি রং হতে পারি, আমরা যতটুকু করি যে কিছু কি বলে ওটাকে ইয়া করি আর কি, মডেল ট্রেন করি। অনেকের ক্ষেত্রে ড্রাগের ক্ষেত্রে আমরা ওই যে ডোমেইন ইন্টারঅ্যাকশন এই ধরনের কাজগুলা করি। ডকিং, তো হ্যাঁ, এগুলা এগুলা কোনো ছোট কাজ না, বাট আমি বলতেছি এটা জাস্ট পুরো হোল ফিল্ডের টাইনি একটা অংশ। এই রিসার্চ গুলোতে ভাই থিমটা কতটুকু গুরুত্বপূর্ণ? ধরেন আমি যে কোনো 2-3টা ডিজিজকে যদি আমি এক করি, একটা না একটা ফান্ডিংস আমার চলে আসে বায়োইনফরমেটিক্সে। বাট আমি যে থিম বেসড যদি রিসার্চটা না করি, ওইটা কতটুকু আসলে থিম নিয়ে কোনো কথা না। এখানকারকে এরাকে একটা পেপার হিসাবেও দেখেন না, এরা একটা ল্যাবকে ল্যাবও বলে না। একাডেমিক্যালি এরা বলে প্রোগ্রাম। হোয়াট ইজ ইউর প্রোগ্রাম? প্রোগ্রাম মিন তুমি একটা ল্যাব যে দিছো, এই ল্যাবটার একটা মিশন থাকে, ভিশন থাকে। তুমি 5 বছরে কি ধরনের কাজ করতে চাও, তোমার নেক্সট তুমি কি কি প্রজেক্টে কাজ করবা, তোমার এই প্রজেক্টটাকে তুমি কখন ক্লিনিক্যালে যেতে পারো, কি কি করতে পারো, এই ধরনের একটা প্রোগ্রাম থাকতে হবে। সো আমাদের একটা আন্ডারগ্রেড লেভেলে আমার প্রোগ্রাম থাকবে না, আমি একটা ডোমেইন চুজ করবো। হ্যাঁ, সো আমি আন্ডারগ্রেডে কাজ করে ফাইন্ডিং করে আমি ওইটা নিয়ে পড়ে থাকবো, ব্যাপারটা এরকমটা না। আমি যদি কোনো ডিজিজ মডেল নিয়ে কাজ করি, জাস্ট আমার কাজ হবে যে ডিজিজ মডেল নিয়ে কিভাবে কাজ করে একটু ধারণা নেওয়া, এতটুকুই। আমি যদি ডায়াবেটিস নিয়ে কাজ করি, দ্যাট ডাজন্ট মিন যে আমাকে ডায়াবেটিস নিয়ে অ্যাপ্লাই করতে হবে না। আমি একটা ডিজিজ মডেল নিয়ে কাজ করি, আমি পরবর্তীতে হার্ট থেকে শুরু করে কিডনি প্রবলেম, অমুক প্রবলেম, যে কোনো জায়গায় যেতে পারি। রিসার্চটাকে টেমপ্লেট হিসাবে নাও। আন্ডারগ্রেড ইজ আ ভেরি ফ্রেশ লেভেল। মানে কেউ কোনোদিন আন্ডারগ্রেডে যারা নোবেল পেয়ে গেছে, তারাও কোনোদিন আন্ডারগ্রেডের রিসার্চকে পরবর্তীতে নিয়ে যায় না, ইভেন পিএইচডি রিসার্চকেও নিয়ে যায় না। মানুষ সাধারণত পোস্টডক লেভেলে যে রিসার্চ করে ম্যাচিউরড অবস্থায়, সেটাতে তার ইয়াতে নিয়ে যায়, মানে ল্যাবের ক্ষেত্রে। ইভেন ল্যাব যখন শুরু হয়, যেগুলো হচ্ছে পুরাতন ল্যাব আছে, 20 বছর আগে ল্যাব চালু করছে, তখন যে রিসার্চ করতেছিল, এখন তার রিসার্চের সাথে কোনো মিল নাই। ডিমান্ড বা অন্য কিছু চেঞ্জ হয়ে গেছে এরকম। সো আন্ডারগ্রেডে আমার ধারণা থাকবে জাস্ট আমি ফিল্ডটাকে বোঝার জন্য যে কোনো একটা ফিল্ডের একটা কাজ করা। সো আমি এইটুকু বলবো, যদি আমি বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করি, দ্যাট বায়োইনফরমেটিক্স ডাজন্ট জাস্ট ওই ছোট ডোমেইনের মধ্যে না, কারণ বাংলাদেশে আমরা অল্প একটু জায়গার মধ্যে কাজ করি, আমি যে কোনো জায়গাতেই যেতে পারি। হ্যাঁ, আমি যদি বায়োলজি নিয়েও কাজ করি, মানে যেটাই করুক, এটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে নেওয়া। বাট এখন এটা চিন্তা করার দরকার নাই যে আমি এটা নিয়ে করব, সেই করব, কারণ ফ্লো থ্রু করার সময় আসলে আন্ডারগ্রেড স্টুডেন্টের নাই। এটা সাধারণত হয় যদি কেউ ল্যাব করে, যে আমি এই ধরো একটা পার্টিকুলার জিন পাইলাম বা পার্টিকুলার একটা এনজাইম পাইলাম, এটাকে আমি প্রথম পেপার থেকে দ্বিতীয় পেপার, দেন এটাকে আমি আরো কিভাবে ব্রড করে আরো ডিপার যেতে পারি, এটারও ওই ল্যাবের সাধারণত ভিশন থাকে। কিন্তু একজন আন্ডারগ্রেড স্টুডেন্ট, ইউ শুডন্ট হ্যাভ দ্যাট ভিশন। তুমি জাস্ট এটাকে টেমপ্লেট হিসাবে নিবা শেখার জন্য, দ্যাটস ইট। এটা আমি হয়তো ডিমোটিভেশন মনে হতে পারে, বাট না, আন্ডারগ্রেডে কেউ সায়েন্টিস্ট হয়ে যায় না, কোনো কিছু হয়ে যায় না। ইট জাস্ট
যে না আমি সায়েন্স এভাবে কাজ করে সায়েন্টিফিক টিম এভাবে করে একটা পেপার এভাবে লিখতে হয়, প্রেজেন্টেশন এতটুকু করতে হয়, একটা প্রবলেমকে আমি এভাবে অ্যাপ্রোচ করবো, এতটুকুই, আর বেশি কিছু না। তাহলে ভাই আমরা যদি একটা স্টুডেন্টের সিজি মোটামুটি তো আরেকটা মডারেট বলি, লেভেল, ফিল্ড কিভাবে বুঝবো? ফিল্ড আসলে বিগত 20 বছরে খুব বেশি চেঞ্জ হয় নাই। ফিল্ড বোঝার সব থেকে সহজ উপায় হলো ইউএস এর যে এনআইএইচ, ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট, তারা কোথায় তাদের মানি দিচ্ছে, মানি কোথায় যাচ্ছে, তারা প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার হচ্ছে বাজেট অ্যালোকেট করে। লাস্ট 20 ইয়ার্স এর বাজেটের বিগেস্ট মেজরিটি যায় ক্যান্সার রিসার্চে, নাম্বার 1, লাইক অলমোস্ট 50% ক্যান্সার রিসার্চে চলে যায়। নাম্বার 2 হলো নিউরো সায়েন্স, দেন ফলো আপে আরো আছে। সেটা লাস্ট 20 বছরও চেঞ্জ হয় না। হ্যাঁ, মাইক্রো লেভেলে কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়, যেমন ইমিউনোলজি। এখন লাস্ট 10 বছরে ইমিউনোলজি খুবই হচ্ছে যে কি টপ ফিল্ডে। দেন এর আগে ছিল জিনোমিক্স, যখন মনে করা হয়তো যে আমরা যদি সিকোয়েন্সিং করে ফেলি, ডিএনএ জিনোমিক্স যদি জেনে ফেলি, তাহলে মনে হয় দুনিয়ার আমরা সব সলভ করে ফেলবো, বাট দেখা গেলো যে না, ওইটার আবার কমে আসলো। দেন সো এরকম কিছু আছে, বাট ওভারঅল যদি তুমি বিগার ডোমেইন বলো, তাহলে এগুলাই চেঞ্জ হচ্ছে না এখন মোটামুটি। বেশি কাজ না। এটা ইটস নট লাইক যে আমি আজকে চাইলাম এটা করলাম, কালকে চাইলে এটা করলাম, এটা না। কারণ এখানকার লোক একটা রিসার্চকে 10 বছর 15 বছরকে ট্র্যাক করতেছে। সো ওভারঅল ডিজিজ মডেলগুলোতে একটা হলো যে এটা ট্রান্সলেশনাল বলা হয়, আর একটা হলো বেসিক রিসার্চ। কোনো ডিজিজ মডেল ছাড়াই বেসিক বায়োলজিকে বোঝার জন্য এ ধরনের একটা। তো বেসিক বায়োলজিতে মানি কম, কারণ লোক সারা সবসময় কি চায় যে আমার এই অসুখ হয়েছে, আমার এই প্রবলেম হয়েছে, আমি কিভাবে কি কিউর পাই। সো টাকার দিক থেকে দেখতে গেলে ইটস অলওয়েজ ডিজিজ মডেল যেগুলো আছে, এবং ডিজিজের মধ্যে সবথেকে ডেঞ্জার ক্যান্সার, এই জন্য ইনভেস্ট করে। আর নিউরোতে ইনভেস্ট করার কারণ হচ্ছে ডেভেলপ কান্ট্রিতে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি, এবং এদের মেন প্রবলেম হলো অ্যালজাইমার ডিজিজ, ভুলে যায়। এবং এখানে যেহেতু বাবা মা বাংলাদেশের মতন সোসাইটি না যে কেয়ার করার মতো লোক নাই, তো এদের খুব কস্টলি হয়ে যায়, এদের জন্য নার্স রাখা, এদেরকে মেনটেন করা হিউজ এক্সপেন্সিভ। তো এই জন্য প্রচুর পরিমাণে এরা রিসার্চ করে যে না বয়স্ক মানুষরা একটু সুস্থ থাকে, লাইক এইজিং ব্যাপারটা। অন্যতম হচ্ছে নিউরো সায়েন্স। তো এটাতে একটু ইয়া ইনভেস্ট হয়। আর দেন হচ্ছে যে ডেঞ্জারাস ডিজিজের মধ্যে ক্যান্সার, তারপর তুমি বলতে পারো হার্ট ডিজিজ, এগুলো নিয়ে মেনলি ডায়াবেটিস, এগুলো নিয়ে মেনলি ইনভেস্ট হয় বেশি। ক্যান্সারের ক্ষেত্রে কি সরাসরি, যে আমরা তো ক্যান্সারের ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স এর রিসার্চও দেখি হ্যাঁ এবং সরাসরি ল্যাবের রিসার্চ দেখি, তো হ্যাঁ, দুইটার মধ্যে কি? সবকিছু কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। আমি বলতেছি যে ক্যান্সার মানে শুধু ক্যান্সার না, ক্যান্সারের মধ্যে তোমার এটাতে বায়োলজিক্যাল পার্ট আছে, ড্রাগ ডেভেলপমেন্টের পার্ট আছে, ক্যান্সার রিলেটেড আমি ড্রাগ। দেন হচ্ছে আমি যে বায়োইনফরমেটিক্স এর কথা বললাম, যে আমি বায়োইনফরমেটিক্সটা ক্যান্সার রিলেটেড ডেটা, ক্যান্সারটাকে সব ফিল্ড থেকে আবার গিয়ে এক হওয়া যায়, আইসিটি, এক হওয়া যায়, কিংবা অন্য যারা স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স। সো আমি এভাবে ডোমেইনগুলো তোমাকে ধরতে হবে, তুমি যে কোনো একটা জায়গায় নিবা। সো এর জন্য বললাম যে রিসার্চটা কিভাবে কাজ হয়, এটা সম্পর্কে তোমার যত অর্গানাইজেশন লেভেলে যত ধারণা থাকবে, ইটস ইজি। একটা হলো তো ওই ফিল্ডের, আর একটা হলো যে তুমি কোন অ্যাঙ্গেলে করতে চাচ্ছ, বায়োইনফরমেটিক্স। দেন আবার ওইটারও আছে, তুমি কি ডিএনএ, প্রোটিন, কোন জায়গায় যেতে চাচ্ছ, নাকি ড্রাগ ডেভেলপমেন্ট, হ্যাঁ, সো কোন জায়গায়। সো এরকম করে নিজের মতো করে একটা জোন তৈরি করে নিতে হবে। আন্ডারগ্রেডে মূলত হলো ভিশনটাকে ক্রিয়েট করা যতটুকু সম্ভব, বিগার লেভেলে, মাইক্রো লেভেলে না। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আপনি যে একটা প্রতিষ্ঠানের নাম বললেন, যেটা কত টাকা ইনভেস্ট করতেছে কোন জায়গায় ফিল্ডে, এটা নামটা যদি আবার বলতেন তাহলে এটা আমাদের হলো এনআইএইচ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। হ্যাঁ, আমেরিকার এনআইএস দিয়ে সার্চ দিলে, এনআইএস দিয়ে সার্চ দিলেই মোটামুটি চলে আসে। মানে একটা গুগল সার্চ দিলেও ইটস খুব সিম্পল কোশ্চেন, হ্যাঁ, যে মেডিকেল ফান্ডিং এর কোথায় কোথায় যাচ্ছে, হ্যাঁ, তাহলে ফিল্ড সম্পর্কে ধারণা যায়। কারণ প্রত্যেকটা রিসার্চের পিছনে লাগে টাকা, সো টাকা যেদিকে যাচ্ছে রিসার্চে ওই দিকে যাচ্ছে। আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা আপনি পরামর্শ দিয়েছেন আজকে। পুরো টকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়েছে। তো ইন জেনারেল যদি বলি, ইমিউনোলজি যদি ওভারঅল ফিল্ড বলি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, দ্যাটস আ ভেরি হট টপিক লাস্ট 10 ইয়ার্স। ক্যান্সার রিসার্চ 10 ইয়ার্স। দেন হচ্ছে নিউরোবায়োলজি, হ্যাঁ, এগুলা আছে। দেন আবার এটাতে অনেক কিছু, আমি কোন অ্যাঙ্গেলে যেতে চাই, আমি যদি বায়োইনফরমেটিক্স ব্যাকগ্রাউন্ড ভালো লাগে তাহলে আমি বায়োইনফরমেটিক্স দিয়ে যাব।
আমি যদি বায়োকেমিস্ট হই, ফার্মাসিউটিক্যাল সায়েন্স হই, তাহলে ক্যান্সারের বিভিন্ন টার্গেট মলিকুল থাকে, হ্যাঁ, সে সেদিকে অনুযায়ী যাব। যেতে পারে। আমি মলিকুলার হলে মলিকুলার লেভেলে। যদি মলিকুলার বায়োলজিস্ট হই, তাহলে আমি মলিকুলার ক্যান্সার সেলের যে রেগুলেশন, জিন রেগুলেশন হ্যাঁ নিয়ে যাব, এগুলো নিয়ে করবো। সো সব ফিল্ড থেকে এন্ট্রি করার একটা উপায় আছে। এইগুলা সে যত ডেভেলপ করবে, সো এই ভীষণটা দেখতে চাই। এসওপিতেও যেন একটা ভীষণ থাকে, যেন এই ছেলেটা এই জিনিসটা পার্টিকুলার জিনিসের দিকে যেতে চাচ্ছে, নট খালি ওই শিবির মতন আমি এই টেকনিক পারি এরকম যেন ইংলিশ না করে। কারণ আমরা সাধারণত এটাই করি ভাই, মানে এটা করতে ভালো লাগে আমাদের এসইবিতে, যে আমি এই পারি ওই পারি। এর কারণে আমার হচ্ছে যেমন ভাবে আমরা একজন মানুষকে ইমপ্রেস করতে গেলে সারা দিন পরে রচনা দেই, তো আমার না, মনে হয় এবং এসইবিটা বেশি লেখা তো নাই। আমার তো মনে হয় একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট কেন বেশি লিখবে? যেমন আমি যদি আমার কথা বলি, কভার লেটার বা এসওপি সব জায়গায় লিখতে হয়। হ্যাঁ, আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে একাডেমিক সেটাকে হয়তো বা এসওপি বলে, বাট জবের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় এটাকে আমরা কভার লেটার বলি। মানে আমি কেন অ্যাপ্লাই করতেছি, সাথে একটু রিজনটা দেওয়া, হ্যাঁ, কেন আমি ফিট। তো আমি যে পোস্ট ডকে যখন আমি অ্যাপ্লাই করি বা যারা অ্যাপ্লাই করে, কভার লেটার কত বড় হতে পারে তোমার ধারণা? 4 থেকে 5 পেজ। 4 থেকে 5 পেজের ডকুমেন্ট পড়ার একটা প্রফেসরের সময় আছে? সময় নাই। না, কারণ সে যদি 50 জন ক্যান্ডিডেটকে রিভিউ করে, এতক্ষণ সময় তার নাই। কভার লেটার খুব বেশি হলে একটা ইমেল বডিতে যতটুকু লেখা যায় 200 ওয়ার্ড 200 ওয়ার্ড। অথবা 100 ওয়ার্ড। 200 ওয়ার্ড তো অনেক, লাইক এনাফ। আমি এখান থেকে পিএইচডি করছি, আমি 2 লাইনে বা 3 লাইনে এটা আমার থিসিসের টপিক ছিল, এন্ড তোমার এই ফিল্ডের এটার সাথে আমি ইন্টারেস্ট ফিল করতেছি, এন্ড হয়তো বা তুমি তোমার সিভিটা অ্যাটাচ করে দিতে পারো, এতটুকুই। বা তোমার যদি পেপার থাকে এতটুকুই। এইটুকু তোমাকে বেশভাবে হাইলাইট করতে হবে। সে যদি ইন্টারেস্ট হয়, হ্যাঁ, তোমার ওই খাবারটা পরে সে তোমার সিভিটাতে ক্লিক করবে, ওকে কি কি করছো। সে যদি আরেকটু ইন্টারেস্ট হয়, তাহলে হয়তো তোমার পেপারটা গিয়ে পড়বে যে আদৌ তো তুমি কি কাজ করছো। দ্যাটস ইট। সো তোমাকেও যেতে বললাম যে তুমি স্টুডেন্ট কত ভালো, তোমাকে যদি সে মনে হয় তোমার ট্রান্সক্রিপ্টটা একটু মিলাই দেখলো, হ্যাঁ, তুমি যদি কোনো কাজ করে করে থাকো, হ্যাঁ, কোনো প্রোগ্রামের সাথে, এটা যদি না করে থাকো, পাবলিকেশন লাগবে না, যদি ভালো রিকমেন্ডেশন লেটার আছে, হ্যাঁ, যে এই ছেলেটা এই কাজ করে প্রফেসর দিয়ে, হ্যাঁ, ওইটুকু একটু মিলাই দেখবে যে না তোমার সম্পর্কে, তুমি যে টেকনিক গুলা পারো, তোমার মেন্টর বলছে কিনা তোমার সম্পর্কে। যদিও বাংলাদেশে এই সুযোগটা কম হয়, বাট এখানে এগুলো খুব কমন, হ্যাঁ, যেসব জায়গায় রিসার্চ হয়। কারণ ম্যাক্সিমামে রিসার্চ পেপার থাকে না, কিন্তু ওই যে ইমিডিয়েট যে বস, যার কাছে সে শিখছে, সে যদি বলে যে না এই কাজগুলো ভালো পারে, দ্যাট অলসো অ্যাডেড ভ্যালু। সো নিজে বললে হবে না, সেটাকে সেকেন্ডারিলি প্রুভ করার আরেকটা জায়গা থাকতে হবে। সেটাতে তো তুমি তোমার রিকমেন্ডেশন লেটারে বলাই নাও, বা সেটা তোমার একটা পাবলিকেশন থাকলে সেখান থেকে যেন জিনিসটা ভিজিবল হয়। তো এরকম কোনো কিছুই ক্লেম করা যাবে না যেটা তুমি প্রুভ করতে পারবে না। প্রুফ ডাজন্ট মিন যে তোমাকে সার্টিফিকেট দিতে হবে। ওইটা কি চাই, কোনো সময় চাই? না, কোনোদিনে চায় না কেউ কারোদিন কারো সার্টিফিকেট দেখে না। তাহলে তো আমি নিজের মতো করে লিখতে পারি, আমি এখানে না, এই নিজের করছি। মতো লিখতে পারবা না, কারণ তুমি লিখলেই তুমি ধরা খেয়ে যাবা। ছোট করে কি কিছু বাড়াই লেখা যায়? না, তুমি তো বলতে পারবা না। তুমি ইন্টারভিউ সময় তোমাকে যদি ইন্টারভিউ নেয়, তুমি যা লিখছো সে রিলেটেড সে কোশ্চেন করবেই, এবং সে কিন্তু তোমার ইন্টারভিউ শেষে বলবে না যে তোমার অ্যান্সারটা তুমি ঠিক দাও নাই, হ্যাঁ, বা তোমাকে আমি বেশি এক্সপেক্ট করছিলাম তুমি এটা ফুলফিল করতে পারো। তোমাকে মুখের উপরে এই অপমানটা সে করবে না, রিসপেক্ট দিয়ে। কিন্তু সে তোমাকে জাজ করে ফেলবে যে না, এ আমার জন্য ফিট না, হোয়াট এভার হি অর সি রাইট ডাজন্ট সাউন্ড লাইক দ্যাট, ক্যান্সেল। সো এক্সট্রা কিছু ব্রেকিং করার দরকার নাই। আবার এটাও দরকার নাই যে এটা হীনমন্যতা আমরা ভুগি যে বাংলাদেশ থেকে করছি, আমি কি এমন পড়ছি যে আমাকে টাকা পয়সা দিয়ে ইউএসএ তে পড়ার সুযোগ দিবে, এ ধরনের থাকে। আমার এক ফ্রেন্ড ছিল, সে এখন বাইরে পিএইচডি করে নাই, বাট মাস্টার্স করছে, নাম মেনশন করতেছি না। সে রেগুলার বলতো যে মহসিন, তুমি কেন মনে হয় যে তোমাকে টাকা দিয়ে ইউএসএ তোমাকে টাকাও দিবে আবার পড়ার সুযোগও দিবে, কেন মনে হয়, তুমি কি জানো?
তো এই ধরনের হীনমন্যতা আমাদের সবারই থাকে, বাট এতটা হীনমন্যতা হওয়ার কিছু নাই। আন্ডারগ্রেড ইজ নট আ ব্যাড ডিগ্রি। আর বাংলাদেশে আমরা যারা পড়ি তারা কম পড়াশোনা করি না বা কম ব্রিলিয়ান্ট না, বা এ ধরনের ফিল করার দরকারই নাই যে না আমি তো বাংলাদেশি স্টুডেন্ট, আমি তো মাওলানা ভাষা নিতে পারি, আমি কি আমেরিকায় গিয়ে পারবো, এরকম না। এখানকার স্টুডেন্টও এরকমই, আমাদের থেকে বেটারও না, অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম কাজ করি এরকমই। সো কনফিডেন্ট থাকা উচিত যে আমি যেটুকুই জানি দ্যাটস এনাফ। আমরা যদি আমাদের দর্শকদেরকে দেখি, মোটামুটি আমরা শুরুতে যেরকম ছিল আমরা দেখছি যে এখনো এরকম আছে। এই রিলসের সময় আমরা দীর্ঘ ১ ঘন্টা যাবৎ কথা বলছি এবং আমরা কনসিস্টেন্সি দেখছি দর্শকদের উপস্থিতি। তো আমার মনে হয় দর্শকরা এখানে উপকৃত হচ্ছেন এবং যার কারণে আপনাদেরকে আমরা এখনো সাথে পাচ্ছি। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনো আমাদেরকে জানাতে পারেন। এর মধ্যে আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য পার্সোনাল কন্ট্যাক্ট চাচ্ছে। তো আপনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখছি। আপনি চাইলে ভাইয়ের ফেসবুকে ইয়ে করতে পারেন কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে আরো বেশ কয়েকটা কোশ্চেন দেখছি, কিন্তু অ্যাপ্রিসিয়েটেড কোশ্চেন এগুলো। আমরা স্পেসিফিক কোনো কোশ্চেন পাচ্ছি না, যেহেতু আমরা ওইখানে আলোচনায় চলে যাচ্ছি। তো ভাই একেবারে আমরা শেষের পর্যায়ে আছি। তো আমরা যদি একটা স্টুডেন্টকে মডারেট লেভেল এসিজি ধরি, ধরেন 3.5 আছে, তো তার ক্ষেত্রে যে গাইডলাইন গুলো হবে, আপনি একটু ধরেন সে কিছুই জানে না, সে মাত্র আন্ডারগ্রেড শেষ করছে, তার জন্য কি গাইডলাইন থাকবে আপনার পক্ষ থেকে? গাইডলাইন থাকবে এটাই যে প্রথমত সিজি পার্ট ইজ ডান, আন্ডারগ্রেড ইজ ডান, আলহামদুলিল্লাহ একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট। সেকেন্ড রিকোয়ারমেন্ট তার দরকার, ইমিডিয়েটলি দরকার, বাইরে পড়তে গেলেই আমার ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে। দ্যাট মিনস আমার একটা আইএলস অথবা টফেল। সেজন্য এটা ডিলে না করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ডিলে করে, যার জন্য এইটা হচ্ছে যে আমি তো মনে করি যে আন্ডারগ্রেড পাস করার সাথে সাথে এটা থেকে ম্যান্ডেটরি হওয়া উচিত। মানে কেউ যদি বাইরে পড়ার স্বপ্ন রাখে, আন্ডারগ্রেড শেষ করার পরটা আমি বলবো যে আন্ডারগ্রেড এর মধ্যেই মানে তার একটা ম্যান্ডেটরি প্ল্যানিং এর মধ্যে থাকা উচিত যে আমি আইএলটিএস শেষ না করে আমি গ্রাজুয়েশনই করবো না, ওটার মানে এরকম। হ্যাঁ, আর যদি আমি নাও পারি, যেন আমি আন্ডারগ্রেড শেষ করেই আমি 3 মাসের মধ্যে যেন আমার আইএলটিএসটা দেওয়া হয়ে যায়। তারপর আমি কোথায় যাব কি যাব না, কোন জায়গায় চান্স হবে কি হবে না, এটা অনেক পরের হিসাব। চোখ বন্ধ করে কারো যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, সেই জন্য চোখ বন্ধ করে অ্যাটলিস্ট আইএলটিএসটা না, এটা দিতেই হবে। মানে এটা ছাড়া সে কিছুই করতে পারবে না, তার কোনো প্ল্যানিং করে তো লাভ নাই আমি যদি ওইটাকে নিয়ে অ্যাক্ট না করি, কাজ না। তার আইএলটিএস হয়ে যাওয়ার পরে তাকে করতে হবে যে জিনিসটা বললাম, যে একটা অ্যামাউন্ট টাইম দিতে হবে ইউনিভার্সিটি গুলোকে বোঝার জন্য। সে যে দেশে যেতে চায়, ধরি সে যদি আমেরিকায় আসতে চায়, তাহলে ওই লেভেলের মিড লেভেলের যে অ্যাটলিস্ট 50টা 100টা ইউনিভার্সিটি তাকে জানতে হবে, চিনতে হবে। 100টা ইউনিভার্সিটিতে কোন সে যে ফিল্ডে কাজ করতে চায়, ধরো সে যদি বায়োইনফরমেটিক্স করতে চায় তাহলে কোন প্রোগ্রামগুলো বায়োইনফরমেটিক্স নিয়ে বেশি কাজ করে, সে যদি ক্যান্সার নিয়ে কাজ করতে চায় তাহলে কোন প্রোগ্রামগুলো ক্যান্সার নিয়ে কাজ করতে, এগুলোকে লিস্ট করতে হবে। তার সময় যাবে। আর সে যদি মাস্টার্সে ভর্তি হয়ে যায় বাই দিস টাইম, তাহলে তো আরো সময় লাগবে, কারণ ওইটার একটা চাপ থাকে, এদিকে তাকে সময় দিতে হবে। বছরখানিক কিন্তু তার ইউনিভার্সিটি খোঁজা দেখা চলে যাবে। তো এরকম দেখার পর তার যখন একটা ওভারঅল ধারণা হবে যে না আমার এরকম প্রোফাইল নিয়ে অমুক জায়গায় অমুক অমুক ইউনিভার্সিটিতে এগুলো স্টুডেন্ট আছে, তা আমি এখন এই বছর এগুলোতে অ্যাপ্লাই করতে পারি। তো একটা বছর টাইম রাখা উচিত, ইউনিভার্সিটি দেখা, এসওপিটাকে লেখা, মানুষজনের সাথে একটু নেটওয়ার্কিংটাকে বাড়ানো, যারা বাইরে আছে, বা অ্যাটলিস্ট ওই ইউনিভার্সিটির ইয়াগুলাকে দেখা। এন্ড এটাকে রাতারাতি প্রসেস হিসেবে না দেখা। রাতারাতি প্রসেস বলতে আমরা বাইরের ক্ষেত্রে মনে করি আমি একবার অ্যাপ্লাই করলাম, বা অনেকে কোনো কিছু না জেনে অ্যাপ্লাই করে, ওটাও খারাপ। আবার অনেকে অ্যাপ্লাই করতেই ভয় পায়, আবার অনেকে একবার অ্যাপ্লাই করলে যদি না হয় বলে যে আমার তো হবে না। জবে কিন্তু কেউ একবার জব না পাইলে আর বলে না যে আমি কোনদিন জবে অ্যাপ্লাই করবো না। সে 4 বছর 5 বছর 10 বছর, হ্যাঁ, যতদিন বিসিএস এর সময় থাকে ততদিন পর্যন্ত সে গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে থাকে, তারপরে প্রাইভেট জবে অ্যাপ্লাই করতে থাকে। কিন্তু বাইরের ব্যাপারটাও এভাবে কিন্তু সে চিন্তা করে না। বাইরে পড়াটা আন্ডারগ্রেডের পর আমি যদি মাস্টার্স করি বা পিএইচডি করি, ফার্স্ট থিঙ্কিং হবে ইটস আ জব, এটা কোনো স্টাডি না। কারণ তারা তোমাকে টাকা দিচ্ছে, এখানে এসেও কিন্তু ল্যাবে কাজ করতে হবে। ইটস কাইন্ড অফ অফিস এনভায়রনমেন্ট। হ্যাঁ, পড়াশোনা করতেছে, বাট স্টিল ইজ এ জব।
তো আমি একটা জব নিব, আমি একবার অ্যাপ্লাই করলাম, আমার যে জব না হয় আমার ডিমোটিভেট হওয়া যাবে না। তাহলে কি তার ধরেন আন্ডারগ্রেডের পর সে মাস্টার্স একটা কোর্সে ভর্তি হলো, এর মধ্যেই সে আইএলটিএসটা করার চেষ্টা করবে, আপনি এটা পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, সে আইএলটিএসটা করবে, তারপর ইউনিভার্সিটির খোঁজ নেবে, দেখবে, এসওপি লিখবে এবং অ্যাপ্লাই করা শুরু করবে। এবং অ্যাপ্লাই টাকা কেমন লাগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আনুমানিক? এখানে টাকা তো ভালোই লাগে, আমি জানি না এখন ওভাবে তো আর ইয়া নাই। কিছু কিছু ইউনিভার্সিটিতে অনেক সময় ইমেইল করলে তারা মওকুফ করে দেয় যদি ফিনান্সিয়াল কথা বলে, আবার অনেকে করে না। তো ইন জেনারেল আমি এভাবে তো এখন দেখিনি, $100 কাছাকাছি তো লাগে। তো এটা একটা ব্যাপার, অনেকের টাকা থাকে অনেকের থাকে না। তো যার 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সেজন্য 2টা করে, যার 5টা করার সেজন্য 5টা করে। তো টাকা নাই এটা আসলে বলা যাবে না, কারণ আমাদের ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, এখানে আমি অনেক ফ্রেন্ডকে দেখছি যে টিউশনি করে নিজে চলে এবং তার ফ্যামিলিকে টাকা দেয়, তারাও ফাইনাল ইয়ারে আস্তে আস্তে তার একটা মেকানিজম হয়ে যায়। কারণ যার টিউশনি দরকার সে ফার্স্ট ইয়ার থেকে করে, ফাইনাল ইয়ারে আস্তে আস্তে সে কিন্তু একদম পপুলার কি টিচার হয়ে যায়, দেখা যায় তারও একটা ইনকাম সোর্স থাকে। আর যে আন্ডার গ্রেডে মানে টিউশন করা নাই, তার ফ্যামিলি অবস্থা ভালো বলে সে কিন্তু করায় নাই, এবং সে চাইলে তার ফ্যামিলিকে বলে যেভাবে হোক সে ম্যানেজ করতে পারবে। ম্যানেজ করতে? তো টাকা ম্যানেজ হবে না এটা একটা রং আইডিয়া। সে যে কন্ডিশনে থাকুক, বাংলাদেশে কেউ চেষ্টা করলে বা সে যদি এখন না হয়, সে হয়তো কোনো একটা জবে ঢুকছে, জবে ঢুকে 1 লাখের মতন সেভ করছে, দ্যাট ইজ এ ওয়ে। তারপর সে হচ্ছে অ্যাপ্লাই করলো। তো মানি কিভাবে ম্যানেজ করা যায় সেটা টোটালি আরেকটা একটা মানে আমি বলবো যে আরেকটা ইস্যু, বাট এগেইন এটা আনম্যানেজেবল না, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে সাধারণত 1.5 থেকে 2 লাখ টাকা হলে ভালো। কারণ তুমি যদি আইএলটিএস দেওয়া একবার জায়গা শুধু 2বার দিতে হতে পারে, রেজাল্ট খারাপ হয়ে গেল, 2বারে তোমার কিছু টাকা যাবে। তুমি যদি 7-8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, 2 লাখ থাকলে তো খুব ভালো এবং দরকার। এবং এটা ইনভেস্টমেন্ট, লাইক আমাদের দেশে যেটা আমরা হয়তো প্রকাশ্যে বলি না, বাট খুবই কমন প্র্যাকটিস যে আমরা ঘুষ দিই, ব্রাইব দিই। হ্যাঁ, আমার গভর্নমেন্ট জব হলে আমি 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিতেও আমি প্রবলেম মনে করি না, কিন্তু বাইরে যাব আমি লিগালি একটা প্রসেসের ক্ষেত্রে, বা এখন দেখা যায় যে কোনো যদি এজেন্সি আমার জন্য কাজটা করে দেয়, আমি কিন্তু এজেন্সিকে 10 লাখ দিতেও রাজি আছি, কিন্তু আমি নিজে নিজের দায়িত্বে আমি 2 লাখ টাকা খরচ করতে রাজি নেই। ম্যাক্সিমামের মেন্টালিটি এইভাবে থাকে। সে আরেকজনকে টাকা দিতে রাজি আছে, কিন্তু সে নিজে ওইটাকে সে করতে ভয় পায়। তো এটা করা যাবে না। যদি 8-10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত, এবং প্রথম বছর না হলে আরো একবার অ্যাপ্লাই করা উচিত, 2বার 3বার। আমি অনেকে চিনি যে 3rd টাইমে আসছে, পিএইচডি শেষ করে ফেলছে। সো মোটিভেশনটা ধরে রাখা, এন্ড সে তো শিখতেছে, সে তার যদি ফার্স্ট টাইমে না হয়, সেকেন্ড টাইম হবে, থার্ড টাইম হবে, প্রসেসের মধ্যে শিখে যায়। ইটস লাইক যে একবারে পারফেকশন অনেকে আসে না, আর একবারে আসলে ভালো, ইটস গুড। বাট কেউ যদি প্ল্যানিং করে যে আমি বাইরে যাব, তো সম্ভব। বাংলাদেশে যেখান থেকে যা আন্ডারগ্রেড কমপ্লিট করুক, অ্যাটলিস্ট যেগুলো ইংলিশ মিডিয়াম, মানে ন্যাশনালের জন্য একটু টাফ হয়ে যায় কারণ ওখানে বাংলাতে পড়ায়। সো ইংলিশ মিডিয়াম, যেহেতু আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো ইংলিশ মিডিয়ামে করানো হয়, এবং প্রাইভেটে যেগুলো মোটামুটি, সো প্রাইভেট হোক পাবলিক হোক, ইংলিশ মিডিয়ামে যারা করছে তাদের জন্য প্রত্যেকেই বাইরে আসার জন্য এলিজিবল। এমন না যে শুধু ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এরকম না, বা গার্ল, এনি পজিশন সবার জন্যই কোথাও না কোথাও স্পেস আছে। তো মেইনলি হচ্ছে যে মোটিভেশনটা ধরে রাখা। কেউ হয়তো বা ফার্স্ট টাইমে হবে, কারো হয়তো থার্ড টাইমে হবে, এই কাজটা করা। ভাই আমরা একেবারে শেষের পর্যায়ে, তো একেবারে সংক্ষিপ্তভাবে আমরা আরেকটা টপিকে যাইতে চাই। বিশেষ করে ফিমেলদের জন্য যে বিষয়টা তারা ফেস করেন, হ্যাঁ, তাদের একটা বিয়ের সাথে একটা বিষয় থাকে, কিংবা ওইখানে যাবে একটা চিন্তা থাকে। তো আবার অনেকে আছে যে দেখা গেল একই ফিল্ডে বিয়ে করে তারা যেতে চায়। তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে আগে বিয়ে করে ওইদিকে কতটুকু সুযোগ থাকে একই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, কিংবা যারা ফিমেল আছে তাদের জন্য কি পরামর্শ থাকে? এটা ডেফিনেটলি এটার সাথে অনেকগুলো ইস্যু জড়িত। পার্সোনাল বিষয় তো, সবারই পার্সোনাল লাইফ ডিফারেন্ট, পার্সোনাল ফিলোসফিটাও ডিফারেন্ট। সাকসেসের কোনো ডেফিনিশন নাই।
এবং যেটা এক্ষেত্রে বাংলাদেশের আমাদের কালচার বলি বা মেয়েদের ক্ষেত্রে বলি, এটা আরো কমপ্লিকেটেড। এখন তুমি এটা নিয়ে যে ধরনের বক্তব্য দাও, অনেক সময় কনফ্লিক্টিং হয়ে যায়। কারো মতে জব করাটাই হচ্ছে লাইফের সাকসেসফুল, কারো মতে সংসার করাটা লাইফের সাকসেসফুল, কারো মতে মা হওয়া, বাচ্চা লালন পালন করবো, সংসার করবো, এটা সাকসেসফুল। সো যে যেভাবে হতে চায়, কেউ দুইটাই করতে চায়, কেউ একটাতে ফোকাস করতে চায়, এটা হলো পার্সোনাল একটা বিষয়। আবার প্যারেন্টস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়েটা একভাবে চিন্তা করতেছে, প্যারেন্টস আরেকভাবে চিন্তা করতেছে। প্যারেন্টস এর দৃষ্টিভঙ্গি আলাদা, মেয়েটার পার্সোনাল দৃষ্টিভঙ্গি আলাদা। তো এই ধরনের কনফ্লিক্টিং হয় অনেক বেশি। তো সবাই ফ্যামিলিকে বুঝে জানে। তো এটা তার কারো ফ্যামিলি যদি একা একটা মেয়েকে বাইরে না যেতে দিতে চায়, সেক্ষেত্রে তার সেটা আগে বুঝতে হবে এবং ফ্যামিলিকে ওভাবে কনভিন্স করার চেষ্টা করতে হবে যে বাইরে কতটুকু সিকিউর কি না বা অন্যান্য কি জিনিস, এটা একটা ব্যাপার। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে বাবা মারাও যতই কনজারভেটিভ থাকুক, একটা স্টুডেন্টের একটা অপরচুনিটি হলে না করে না। মানে আমার পার্সোনাল অবজারভেশন এটা আর কি। আমি বাইরে যাব, অমুক করব, তখন না করে। কিন্তু আমার একটা জায়গা থেকে একটা অফার লেটার চলে আসছে, সাধারণত না করে না। আর শুধু ওইটা বাদ দিও, আমরা যখন পিএইচডি করতে আসি সবসময় তো আসলে পার্সোনাল লাইফে একটা ট্রানজিশনের মধ্যে আসে। এই সময়টা ম্যাক্সিমাম সময় বিয়ে করে, হ্যাঁ, সেটেল হয়। বা যারা রিলেশনশিপে আছে তাদের জন্য ডিস্টেন্স হয়ে গেলে দ্যাট উড বি আ বিগ প্রেসার। তো যে দিক থেকে যায়, বিয়ের ক্ষেত্রে যায় বা রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে বলি না কেন, সব দিক ক্ষেত্রেই এটা একটা কি পার্ট অফ মানে বিগ ডিসিশন। এটা একটা বড় একটা কাজ করে যে আমি দেশে জব করব নাকি বাইরে যাব না কি করব, মেয়েদের ক্ষেত্রে এটা অনেক বেশি কাজ করে। তো এইগুলা হচ্ছে যে কারো যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে, তাদের সাথে ডিসকাস করা, তাদের দুজনের প্ল্যানিং এক কিনা, যে কোনো একটা চুজ করা। দুইজনে যদি বাইরে যেতে চায় ভালো, একজন যদি বাইরে যেতে চায় আর একজন যদি দেশে থাকতে চায়, they have to choose which one of they will take. আর যাদের রিলেশনশিপ নাই, যেটা বাংলাদেশের খুব গতানুগতিক একটা রুট, সেক্ষেত্রে এগেইন বিয়ে করে আসতে পারে, বেটার হয়। এরকম ক্ষেত্রে যদি বিয়ে করতেও হয়, যে অলরেডি ইউএসএ আছে তাকে বিয়ে করা, ছেলে হোক বা মেয়ে হোক, কিছু মাতুই দিয়া। আর বাংলাদেশ থেকে দুইজনে কাপল হয়ে গেলে সাধারণত একই ইউনিভার্সিটিতে দুইজন মানুষের চান্স পাওয়াটা কঠিন হয়ে যায়। সম্ভব না এটা আমি বলছি না, সম্ভব, বাট মোর ইজিয়ার হলো দেখা যাবে যে একজন এই স্টেটে হয়েছে আর একজন আরেক স্টেটে হয়েছে। এমনিতে কোনো সুযোগ থাকে না যে আমার ওয়াইফ কিংবা হাজবেন্ড আছে? না, সুযোগ থাকে, বাট এক্ষেত্রে অনেক কম্প্রোমাইজ হয়ে যায়। কম্প্রোমাইজ জিনিসটা এরকম হয়, ওয়াইফকে কম্প্রোমাইজ করতে হবে অথবা হাজব্যান্ডকে কম্প্রোমাইজ করতে হবে। কারণ সাধারণত দুজনের প্রোফাইল কখনো এক হয় না এবং দুইজনের চান্স পাওয়ার যে অপরচুনিটি গুলো এক হয় না। তো দেখা যায় যে হাজব্যান্ড বেটার জায়গায় চান্স পাইছে, কিন্তু ওয়াইফ ওই জায়গায় চান্স পায় না। সে যদি ওই ইউনিভার্সিটি চুজ করতে চায়, তাহলে ওয়াইফ থেকে দূরে থাকতে হবে। আর সে যদি ওয়াইফের সাথে থাকতে চায়, তাহলে ওই ইউনিভার্সিটি বাদ দিয়ে তাকে লোয়ার র্যাঙ্কে আসতে হবে। এট দ্য অপোজিট টাইপ দেখা গেল যে মেয়েটার বেটার র্যাঙ্কিং এ হয়েছে, ছেলেটার ওই র্যাঙ্কিং এ হয়নি। তো এখন মেয়েটাকে হয়তো বা সেখানে থাকতে হবে, না হলে তাকে কম্প্রোমাইজ করে লোয়ার র্যাঙ্কে তার হাজবেন্ডের সাথে আসতে হবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে দুইজনের মধ্যে লোয়ার র্যাঙ্কে তাদেরকে ঘুরে ফিরে আসতে হয়। কারণ একসাথে আসলে একই ইউনিভার্সিটিতে দুইজনের একই ধরনের প্রোফাইল, এটা খুব রেয়ার। তো এরকম আছে অনেকে, এটা না যেটা খুবই কম, অনেকেই দেখি যে না এত র্যাঙ্কিং ট্যাঙ্কিং, এবং এগুলো আসলে ম্যাটারও করে না, বাট অনেক সময় এটা অনেকে মনক্ষুণ্ণ নিজেদের মধ্যে হয়। আবার অনেকে যেটা করে যে আলাদাভাবে পিএইচডি শুরু করে, এন্ড কিছুদিনের মধ্যে পিএইচডি শেষ হয়ে গেল, দেন তারা এক জায়গায় সেটেল করে। তো বিয়ে না করে একজন বাংলাদেশে আছে, একজন এখানে আছে, বা আরেকজন এক জায়গা আছে, ওইটার থেকে তারা অ্যাটলিস্ট বিয়েটা করে দেন হতে বা আলাদা থাকতেছে, এরকমটাও আছে। সো যে যেভাবে কমফোর্ট ফিল করে। আর দেশেও আসলে ডাইনামিকটা চেঞ্জ হয়ে যায়। আমাদের তো একটা সোশ্যাল প্রেস্টিজ আছে, যে ছেলেটার স্কলারশিপ আছে এবং যে ছেলেটার স্কলারশিপ নাই, ছেলেটা কিন্তু ওইটাই। বাট দ্যাট স্ট্যাটাস চেঞ্জ
ড্রামাটিক্যালি ওভারনাইট। আমি যদি তাকে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বলি, সেম ফর গার্লস। একটা মেয়ের যদি বাইরে স্কলারশিপ হয় এবং তার হয়নি, এই দুইটার ক্ষেত্রে তার সোশ্যাল স্ট্যাটাস যেভাবে কাজ করে এটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আফসোস করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে ইটস ওকে, ইটস ফাইন, কন্ট্রিবিউশন থাকে। বাট না হলে যে জিনিসটা হয় যে না, আমি আমি বিয়ে করে ফেললাম, তারপরে আমার অফার আসলো, আমি যদি এটা না করতাম আমি আরো ভালো পার্টনার পাইতাম, মানে এই ধরনের একটা কাজ করে। তো আবার না করে দিলে না করে দিলে আরেক ধরনের। তো পার্সোনাল এই জিনিসগুলো থাকবে। সো এটা হলো যে নিজেদের ব্যাপার, কে কিভাবে হ্যান্ডেল করে বিষয়গুলোকে। বাট ওভারঅল হলো যে বিয়ে করাটা কোনো ক্ষতির না, যে কেউ বিয়ে করতে পারে এবং বিয়ে করা উচিত যে যেভাবে যাদের ইমোশনাল দরকার হয়। কারো ফ্যামিলি যদি মনে করে যে না বিয়ে করে আসা ভালো, বিয়ে করে আসতে পারে, এটা কোনো প্রবলেম নাই, কোনো কিছু অসুবিধা নাই। এবং দুইজনকে একসাথে চান্স হতে হবে এমনটা না, যে কোনো একজনকার হইলে F1 একজন আসবে, F2 তে এসে সেও হচ্ছে যে 1-2 বছরের মধ্যে কোথাও না কোথাও ম্যানেজ করে ফেলবে। এবং এটা মোর ইজিয়ার, কারণ এখানে ভিতর থেকে চান্স পাওয়াটা ইজি। বাংলাদেশ থেকে তো আমরা অনেক কিছু জানতে পারি না। সো কোনো একজনের যদি হয়ে যায়, ছেলে হোক বা মেয়ে হোক, দে শুড গো, চলে আসতে পারে। হ্যাঁ, তো যে মেয়েদের ক্ষেত্রে যেহেতু প্রবলেমটা বেশি, বাবা মার যদি বিয়ে না দিতে চাই, তাহলে ওইরকম কাউকে বিয়ে করা, এই বছর যারা আসতেছে বিয়ে করতে চাই এরকম কাউকে বিয়ে করা, বা বাইরে আসতে চাচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, বেকার এরকম কাউকে বিয়ে করা। বাট এই ক্ষেত্রে আবার প্রবলেম হয়েছে, আমাদের দেশে আবার বেকার ছেলেদের বিয়ে দিতে চায় না, এটাও একটা প্রবলেম। সো বাট হচ্ছে, এখন আমি ইদানিং দেখতেছি যে কিছুটা চেঞ্জ হচ্ছে। আমি নিউ কামার যতদূর দেখলাম ম্যাক্সিমাম বিয়ে করে আসতেছে, অ্যান্ড বিয়ের আগে তারা বেকারই ছিল। সো হয়তোবা এটা এই স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে। এবং ভালো, বিয়ে করে আসা ভালো, কারণ এখানে কিছুটা লোনলি লাইফ। লোনলি বলতে আমাদের বাংলাদেশের সোসাইটি যেরকম আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিই, হ্যাঁ, অনেক কিছু করি, সবকিছুতে আমাদের একটা কমিউনিটি ভাইব থাকে। এখানে কমিউনিটি ভাইব, এখানে বলবো না, মানে ডেভেলপ কান্ট্রি যতগুলো আছে সব একই কাহিনী। ইদার ইউ কাম টু USA, UK, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, বাংলাদেশের লেভেলের সোশ্যালি ইন্টিগ্রেশন কোনো কান্ট্রিতে তুমি পাবা না। সো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকে লোনলি ফিল করে। আরেকটা হলো যে তোমায় চাইলেও সময় হয় না, কারণ টাইম, পিএইচডি ইজ খুব বিজি একটা সময়। তো কাজ, ল্যাব এগুলা নিয়ে ব্যস্ত থাকে। তো নোন নেটওয়ার্ক না থাকলে এখানে এসে ফ্রেন্ডশিপ বানানো, সময় বাইর করা, তাদের সাথে আড্ডা দেওয়া একটু কম হয়। তো পার্টনার থাকলে সেক্ষেত্রে ভালো সাপোর্টিং একটা ফিডব্যাক পাওয়া যায়। সেটা মেন্টালি হোক, ফুডের ক্ষেত্রে হোক, অনেক কিছুতে সুবিধা হয়। তো ভালো এটা, পার্টনার থাকা এখানে নেগেটিভ কিছু না, বরঞ্চ পজিটিভই। কেউ বিয়ে করতে চাইলে ভালো, দে শুড। হ্যাঁ, ধন্যবাদ ভাই। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমার মনে হচ্ছে যে ইনফরমেটিভ, এবং আমরা দর্শকদের কমেন্টও দেখতে পাচ্ছি। আমাদের এই লাইভটি প্রচারিত হচ্ছে এডুকেশন টাইমস এর ফেসবুক পেজ থেকে, এবং এটি বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করেছি। তো বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসছে, আমরা সবগুলো পড়ার হয়তো সুযোগ পাবো না। তো ফাহিম আহমেদ তিনি কমেন্ট করছেন, ইনফরমেটিভ অ্যান্ড রিয়েলিস্টিক ওয়েবিনার। এরকম আরো অনেকেই কমেন্ট করছেন, গুড ইনিশিয়েটিভ, তারপরে এই টাইপের অ্যাপ্রিসিয়েট। তো আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টার উপর কথা বললাম। আশা করি সবারই, এটা যারা ছিলেন সবারই কোনো না কোনোভাবে কোনো পয়েন্ট উপকার হবে। তো মহসিন আলী ভাই, আমরা একেবারে শেষ করব, এবং আপনার এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন। অনেক কিছু আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল কিংবা আমরা মিস ইনফরমেশন জানতাম, ওইটা আমাদেরকে জানালেন। এর জন্য এডুকেশন টাইমস পরিবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার যদি একেবারে শেষে কোনো কথা থাকে সেটা বলবেন, এবং আপনার বলার পরে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করব। ধন্যবাদ। আসলে ভালোই লাগছে যে তুমি কানেক্ট করছো, আমার আসলে কিছুই করা হয়নি। তুমি বলছো যে আমাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট অ্যাটেন্ড করা। তো আমি ওইরকম কোনো স্লাইড বা কোনো কিছু বা আসলে প্রিপারেশন নিতেও পারিনি, নেয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম। বাট এরকম কনভারসেশনাল আড্ডা যে কোনো সময় দেওয়া যায়, এটা নিয়ে আসলে মানে এরকম টাইম বের করাটা খুব কঠিন কিছু না।
আর সবার জন্য যেটা বলবো যে মানে আন্ডারগ্রেড শেষ হয়ে গেলে জব মার্কেট বা অ্যাডাল্ট লাইফ ইজ অলওয়েজ হার্ড। তো এটা যত মানুষজন যত আগে রিয়ালাইজ করবে তার জন্য হতাশা কম কাজ করবে। আসলে বাইরে যাওয়াটা টাফ ব্যাপারটা এটা না। মানে একটা ইউথের একটা জব পাওয়া, একটা ইউনো ছেলে হোক বা মেয়ে হোক, তার একটা আইডেন্টি ক্রিয়েট হওয়া, এই ট্রানজিশন পিরিয়ড গুলাই অলওয়েজ একটু টাফ টাইম। এটা কখনো ইজি না। আবার এমনটা না যে কারো হচ্ছে না, সবারই হচ্ছে। সো আমি বাংলাদেশে জব খুঁজতে গেলেও কঠিন, বাইরে আসতে গেলেও কঠিন। সো প্লেসটা একটু কঠিন বলতে, আমি আন্ডারগ্রেড পড়ার থেকে জব পাওয়াটা একটু ধৈর্য ধরতে হয়, কারণ এটা কোনো স্ট্রাকচার নাই যে এই কোর্সটা করলে আজকে এই সিলেবাসে পড়লে আমার হচ্ছে যে কালকে এক্সামে ভালো করবো। জবের ব্যাপারটা এরকমটা না। সো এটা মোর আনস্ট্রাকচার্ড। ইনফরমেশন গুলো একটু ছড়াই ছিটানো, আমাকে নিজ থেকে অ্যাপ্লাই করতে হবে, পিএইচডির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। আহ, তো এটা অনেকে কনফিউজ হয়ে যায়, অনেকে বার্ডেন হয়ে যায়, ফ্যামিলি চাপ থাকে। তো এটাই স্বাভাবিক ব্যাপার। আমি বলবো যে জাস্ট হতাশ না হয়ে যে যেটাই করতে চায় আহ, চেষ্টা করলে সবারই হয়ে যাবে, সবারই হয়, আমি কাউকে না হইতে দেখি নাই। তো এতটুকুই, কার যোগ্যতা কতটুকু কম বেশি থাকবে, বাট এগুলা কোনোদিনই মানে মেজর না হওয়ার কারণ না। ম্যাক্সিমাম মানুষই ভালো কিছু করতে পারে না, কারণ ছেড়ে দেয়, হতাশ হয়ে যায়। অনেকে হয়তোবা একটু জিনিসটাকে খুব ইজি এক্সপেক্ট করে যে না আমি বাইরে হয়ে হয়তোবা জব পেয়ে যাব, বা এরকম ধরনের ধারণা থাকে না, বা বাইরে হয়ে আমি বাইরে চলে যাব। সো মোর রিয়ালিস্টিক ভাবে চিন্তা করা, প্রসেসটা হার্ড, সবাই চেষ্টা করতেছে, বাট ইম্পসিবল কিছু না। সবটাই সম্ভব আর কি। তো এতটুকুই। তো ভালো থাকেন ভাই, এবং দর্শক যারা থ্যাংক ইউ। আছেন তারাও ভালো থাকেন। আমরা এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান।